অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। শুরু হয়ে গেল ডর। সপ্তাহান্তে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত ডরে। আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে আছে আমার টিম মেম্বার সুমন ও রেহান অন দ্য স্পট অর্থাৎ হন্টেড প্লেস থেকে। সাউন্ডে রয়েছে লোবান এবং সঙ্গে রয়েছে একদল এবিসি রেডিওর শ্রোতা যাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক বিভিন্ন ঘটনা নিয়ে। ডর এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠান আমাদের ইন্দ্রিয়জাত বিভিন্ন ভৌতিক অনুভূতি, ভৌতিক ঘটনা যা অবিশ্বাস্য, অবৈজ্ঞানিক, কিন্তু যার উপলব্ধি অন্তরের মধ্যে এবং যার উপলব্ধি আমাদের মানব ইন্দ্রিয়র মধ্যে অনেক বেশি আলোড়িত করে, সেই আলোড়নকে আপনার সামনে উপস্থাপন করে। প্রতি বৃহস্পতিবার রাত 11:20 পুরো সপ্তাহ ঘুরে বাংলাদেশের যে কোনো একটি হন্টেড প্লেসের ধারণ করা ডর আমরা প্রচার করি এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা সাধারণত যেটা করে থাকি সেই হন্টেড প্লেসের যাওয়ার বিভিন্ন সাউন্ড বাইট আপনাদেরকে শুনিয়ে থাকি। সেটারও কোনো ব্যতিক্রম হচ্ছে না। শুরু হচ্ছে ডরের 28তম পর্ব। ডর মানে ভয়। আজকে জানি কোন পুরে যাবি আজকে আবার? তোর মধ্যে ঘটনা কিসে বলতো? তুই ইদানিং জায়গার নাম ভুলে যাস। দোস্ত শুধু জায়গার নাম না, আমি নিজের নাম যে কবে ভুলেছি। আমার নাম জানি কি দোস্ত? তোর নাম দাঁড়া, জিন চালান দিয়ে বলতে হবে। নামটা কি বাইর করতে হবে? ঘটনা হচ্ছে গাড়ি চালাইতে পারো তুই, জিন চালাবি। জিন চালান চালান তো অনেক সহজ, লাইসেন্স লাগে না মামা, বুঝছো? ও আচ্ছা, এটা অবশ্য ঠিক। জিন যে কেউ চালাতে পারে। গাড়ি চালাইতে হলে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে হয়, ড্রাইভিং লাইসেন্সের জন্য। যদিও আমাদের দেশে অনেকেই এটা না দিয়েই চালাচ্ছে। আর যেটা গাড়িতে রাস্তাঘাটে অনেক কিছু, গাড়িতে ওঠার সময় এই কথা বলতেছিস, ড্রাইভার শুনলে কিন্তু নামাই দিবে বাই চান্স যদি ওনার না থাকে। না শোন, এখন হচ্ছে আমরা ইয়েতে যাব, মাধবপুর যাব। মাধবপুর গেছোস আগে কখনো? না, আমি জানতাম তুই যাস নাই। বর্ডার এরিয়া অনেকটা, মানে ওখান থেকে একটু আরো ভেতরের হচ্ছে বর্ডার এরিয়া। সো আচ্ছা, এত পেঁচাল এখানে বাইরে লাভ আছে? চল গাড়িতে উঠি। এখনই গাড়ি? তুই খাবি না? তুই না খেয়ে উঠবি গাড়িতে? এটা কেমনে? অনেক লম্বা জার্নি। না চল চল চল, তুই আগে খায় নে। বেশ লম্বা জার্নি, তুই আয় খায় নে। আচ্ছা ঠিক আছে, চল আজকে না খেয়ে উঠলাম। ঢাকা থেকে গাড়িতে আমরা পৌঁছাই মাধবপুরে। মাধবপুর শহর থেকে সিএনজি করে পৌঁছে যাই চুনারু ঘাট নামক এলাকায়। মামা দেখছো চলে আসছে, কিন্তু হাসি তো দোষ, কিন্তু রাত তো অনেক হয়ে গেল। চলে আসছে, এখনো অনেক দূরে আছে, এখনো স্পটে পৌঁছায়নি। স্পট কোথায়? এখান থেকে আরো বেশ এই চুনরি ঘাটেই তো? না না, চুনারি ঘাট না। কি নামটা কি আবার? চুনারু ঘাট, বুঝেছো মামা? আচ্ছা আচ্ছা, মানে চুনের মতো দেখতে। হ্যাঁ, যদিও আমরা চুনের দেখা পাই, চুনমুন কিছু নাই কিন্তু। হ্যাঁ তাই, রাইট। এবার যেটা করতে হবে, আবার সিএনজি তুলতে হবে। হ্যাঁ, এই রাত্রেবেলা সিএনজি ওলা তো বই রয়েছে তোমার লাগে? না, সিএনজি একটা ভাড়া করা যাবে এখানে, ওই ডাকবাংলো রোড যাবো এখান থেকে, তাইলেই হয়ে যাবে, বুঝছো? কথা বাদ দিয়ে একটা নাম পাইলাম তো, সেটা আমার মনে থাকবে, ডাকবাংলো রোড। ডাকবাংলো রোড, এইখান থেকেই সিএনজি করে কালেঙ্গা। চল যাই কালেঙ্গা। চুনারু ঘাট থেকে সিএনজি করে আমরা পৌঁছাই কালেঙ্গা। রাত তখন প্রায় 10টা। এখন এখান থেকে কি হাঁটা? এইখান থেকে মামা হাঁটা, পাহাড়ের ভিতর থেকে অনেক। তুমি গাড়ির উপর দিয়ে চালিয়েছো, এবার পায়ের উপর দিয়ে হাঁটো, বুঝতে পারছো? ইটস নট অ্যাবাউট ওয়াকিং। আমি চিন্তা করতেছি এই চিপার মধ্যে ঢুকবো এই রাতের বেলা, তুই দেখতেছিস কিছু ভিতরে? লাইট, এই যে লাইট, লাইট কেন আছে? টর্চ জ্বালাইলে শুধু টর্চটা দেখা যাবে ওই আলো দেয়া। না, সবচেয়ে বড় কথা হয়েছে যে এই জন্যই তো এই ঠিকানাটা আমরা এক বন্ধুর কাছ থেকে পাইছিলাম, যে এইখানে এই স্পটটা রয়েছে, এটার মধ্যে একটা মানে দারুণ একটা ঘটনা আছে। ঘটনায় পরে যা, এই জায়গা দেখে তো এমনিতেই অবস্থা খারাপ হয়ে গেছে। এবার খুব সাবধানে হাঁটতে হবে মামা, বুঝতে পারছো? এটা হচ্ছে কিন্তু সীমান্তবর্তী এলাকা, এখান থেকে খুব বেশি দূরে না, 2-3 কিলোমিটার দূরেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। সো এলাকাগুলো একটু খুব নীরব, যে কোনো সময় দুর্ঘটনা, শুধু মানে
অন্য ভৌতিক না, অলৌকিক না, অনেক রকম মানব সৃষ্ট দুর্ঘটনা ঘটতে পারে। সো একটু আমরা সাবধানেই থাকবো, একটু সাবধানে যেতে হবে। তার আগে সামনেই ডট টিম আছে, তার আগে একটা ফোন দে ডট টিমের কাছে। প্রায় 10 মিনিট হাঁটার পর কালেঙ্গার ছোট ছনবাড়ি এলাকায় পৌঁছে যাই আমি এবং সুমন, যেখানে আগে থেকেই অপেক্ষা করছে ডর টিম এবং আজকের অতিথিরা। ঠিকঠাক আছে না? আজ দোস্ত, আমার তো পায়ের কথা মাথায় আসতেছে না। ডিড ইউ সি দিস এরিয়া? এরকম ডার্কনেস অনেকদিন পরে দেখলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কয়বার যে চিটপটাং হয়ে পড়তে গেছি। পড়ে যাওয়া একটা জিনিস, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অন্ধকারেরও একটা অন্ধকার থাকে। ঢাকা শহরের ভিতরে যারা শহরে থাকে তারা কিন্তু এই অন্ধকারটা চেনে না, এই অন্ধকারটার সাথে পরিচিত না। এত গাঢ় অন্ধকার, দেখলেই ভেতরে একটা অন্যরকম একটা আবেশ সৃষ্টি করে। যাই হোক, এমন এলাকায় ডরের জন্য ভালো, বাট সবাইকে এই অন্ধকারের মধ্যে কিন্তু সেটআপ নিয়ে বসে আছে। বাজি লেগে বলতে পারি দোস্ত, এই অন্ধকার সবাই চেনে না, এবং এই অন্ধকারে সচরাচর কেউ আসতেও চায় না। দেখি সাথে যারা আছে তাদের কেমন লাগছে। অনেকেই আছে। চল জনি ভাইটা শুনি আগে। ওকে জনি ভাই, আমরা যেটা ডর টিমের কাছে শুনেছি যে আপনার লাইফেও এই ধরনের কিছু ঘটনা আছে, এবং সেজন্যই হচ্ছে আজকে আপনি আমাদের সাথে আছেন। এবং তার আগে আপনার কাছ থেকে আপনার পরিচয়টা একটু ভালো করে জানতে চাই, যে আপনি কোথায় থাকেন, কি করেন। আমি জনি, বাড্ডা থেকে এসেছি। আমার ডর খুবই ভালো লাগে, এই জন্য আমি এই ডরের টিমের সাথে আজকে আসছি আমার হিস্টোরি বলার জন্য। এবং আমাদের বিশ্বাস যে আপনার কাছে এমন কিছু ঘটনা আমরা পাবো যে ঘটনা শুনে আজকে আমাদেরও ভালো লাগবে। তো জনি ভাই, কি করেন আপনি? আমি একটা কোম্পানিতে গাড়ি চালাই। গাড়ি চালাচ্ছেন? ওকে জনি ভাই, তাহলে আমরা আপনার ঘটনায় ঢুকি, যে কি ধরনের ঘটনা আপনি বলতে চান। শুরুতে কোন ঘটনাটা বলবেন? শুরুতে আমি বলবো যে আমার চুয়াডাঙ্গা জেলা যে হসপিটাল আছে, সদর হসপিটাল, ওইখানকার একটা মর্গের ঘটনা বলবো। মর্গের ঘটনা? জি। ওকে, এটা কতদিন আগের ঘটনা? এই ঘটনাটা আমার ঘটছে 2003 সালে, প্রায় 10-11 বছর আগের ঘটনা। জি। ওকে ফাইন, তাহলে আমরা শুরু থেকে একটু শুনি যে কি ধরনের ঘটনা ছিল। শুরু থেকে বলি, আমার ফুবু উনি ডেলিভারি হওয়ার জন্য হসপিটালে গেছিল। আচ্ছা। তো বাট আমি তার আগের দিন খবর পাইছি, ওই দিনকে যাওয়া সম্ভব হয়নি, তার পরের দিন গেছি হসপিটালে। তখন আপনি ওখানেই থাকেন? তখন আমি ঢাকা থেকে গেছি। ঢাকা থেকে ওখানে গেছেন? আমার একটা খুবই ভালো নেশা এবং খারাপ নেশা বলবো, আপনারা যে যাই বলেন, যে প্রত্যেকটা হসপিটালের মর্গটাকে দেখার জন্য আমার মনটা খুব কৌতূহল জাগে। মানে মর্গের প্রতি আপনার টান রয়েছে? টান আছে, কেন জানি না। যেই হসপিটালে যাই আমি আগে মর্গটাকে খুঁজি, যে এখানে লাশগুলারে কি করা হয়। মাই গড, আমার দেখে তো অদ্ভুত। আমরা সাধারণত মর্গের জায়গাটাকে এড়িয়ে চলার চেষ্টা করে, একটা ভয় কাজ করে ওই দিক দিয়ে গেলেই বা ওইটার আশেপাশে গেলেই। আর আপনার উল্টা ওইখানে আগ্রহ। জি, যে মর্গে একটা লাশ নিচ্ছে, একটা লাশ কিভাবে কাটছে, এটা আমার দেখতে খুব ভালো লাগে। আপনি কখনো দেখেছেন লাশ? হ্যাঁ, আমি লাশ কাটতে দেখেছি। ইভেন আমি যে ঘটনাটা বলবো আমি জড়িত। আচ্ছা, তাহলে আমরা এবার ঘটনাটা শুনি, আসলে কিভাবে ঘটনাটা শুরু। আমার একটা চাচার শালা হয় উনি। আপনার এটা আমাদের অঞ্চলে কিছু বাহিনী আছে। আচ্ছা। এই বাহিনীতে মার্ডার করে। যে বাহিনীগুলো মার্ডার করে? হ্যাঁ, বাহিনীগুলোকে অনেকে মার্ডার করে। তো উনি মার্ডার হয় 2 দিন ডেড বডিটা পানির ভিতরে ছিল। আপনার চাচার শালা মার্ডার হয়েছে, তার ডেড বডিটা 2 দিন পানির ভিতরে ছিল। আচ্ছা। তখন ছিল শীতের শেষের দিকে। তো আমি হসপিটালে আমার ফুবুকে দেখতে গেছি, এবং ফুবুর ছেলে হয়েছিল, তাকে আমি দেখতে গেছি। তো হঠাৎ আমি মর্গে যাই ফার্স্ট টাইম। তখন হসপিটালটা আমি যেই টাইমে গেছি সকালে 8:30, তখন হসপিটাল ক্লিন করা হচ্ছিল। তো ওই সময় কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো আমি, আমার মনে একটা আছে যে একটু মর্গে যাব। ইভেন আমাদের চুয়াডাঙ্গাতে অনেক লাশ প্রতিদিনই দেখা যাচ্ছে 5টা 3টা করে আসে। তো ওই লাশগুলা সবাই দেখতে যায় কম বেশি। তো আমি ওই দিনকে গেছি। তো চাচার সাথে দেখা, জিজ্ঞাসা করলাম, চাচা আপনি এখানে কি করেন? তো চাচা বলছে যে আমি এখানে এসেছি, আমার একটা শালা মার্ডার হয়েছে, তার ডেড বডিটা দেখার জন্য। তো তখন আমি ওখানে ওনাকে বললাম যে কোথায় ডেড বডি আপনার? সে বলছে ওই যে পাটি দিয়ে মরানো। তো পাটিটা খুলে দেখলাম যে তার প্রত্যেকটা স্টেপ মাথার উপরে। মাথার উপর আঘাতের দাগ? হ্যাঁ, আঘাতের দাগগুলা মাথার উপরে। তো মাথার উপরে হলে আমি দেখে আমার কাছে কেমন একটা লাগলো, মানুষটা অনেক পরিষ্কার মনে হলো, তার হালকা দাড়ি আছে। তো ওখানে ডোম আসছে। তো ডোমের সাথে আমি পরিচিত, কারণ ওই মাঠে আমি ক্রিকেটও খেলি, মর্গের পিছনের মাঠটাতে। তারপরে ওনাকে যখন দেখা হলো, বললাম যে এটা তো আমাদের রিলেটিভের লাশ, তো এটাকে কিভাবে কি করা যায় আপনি একটু দেখেন। ঠিক আছে, ডাক্তারকে আমি বলছি, থানার থেকেও লোক আসছে। তখন আমরা 4 জনা মিলে ডেড বডিটা মর্গের ভিতরে ঢুকাইলাম।
আচ্ছা, ঢোকানোর পরে লাশটা আমি নিজেই খুলছি, পাটি মোড়ানো থেকে, হ্যাঁ, রশিগুলা। লোকটা দেখলাম এমন একটা মায়াবী চেহারা। 2 দিন যাবত পানির মধ্যে ডুবানো ছিল, একটু বিকৃত হয়ে যাওয়ার কথা? না, বিকৃত হয়নি, লাশটা শীতের দিন থেকে বিকৃত হয়নি। আচ্ছা আচ্ছা। ওনার হাত পা গুলো হয়ে গেছিল সাদা, এমন সাদা হয়ে গেছিল যে মানে এই সাদাগুলা দেখা যায় না। মানুষটা শূন্য হলে মানুষটা কালো কিন্তু লাশ সাদা টাইপের হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, আমরা খুলে টুলে দাদাকে বললাম, দাদা আমি যদি একটু আপনার সাথে হেল্পে আসি যে লাশটা কিভাবে কাটেন। উনি আমাকে ঝাড়ি মারলো যে না, আপনি ভয় পাবেন, আপনি চলে যান। তো ইভেন আমার একটা জিনিস কাজ করলো যে অপারেশন থিয়েটার যেখানে আর লাশ কাটার রুমটা ঠিক 2 তলা, আর লাশ কাটার রুমটা হচ্ছে 2 তলার নিচে। অতএব আমি থিয়েটারের পাশে গেলে অবশ্যই দেখতে পারবো। ওকে। তারপরে আমি ঠিকই ওইভাবে চলে যাই, গিয়ে তখনও লাশটা কাটা হয় নাই। তো যাক, লাশটা কাটা হয়েছে তখন বাজে ঠিক 10:30। দিনের বেলা? জি, দিনের বেলা। দিনের বেলা লাশটা 10:30টার সময় কাটা হচ্ছে। তো ফার্স্ট টাইম তারা এখানে ইয়ে করে, মানে কোথায়, কপালে? হ্যাঁ, কপালটা আমি ফার্স্ট টাইম ওটা দেখছি। আচ্ছা। তো আপনার 2 তলার থেকে মানে গ্লাসে ইয়ে না, আগলা জায়গাটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে যে লাশটা কাটছে। মানে আমি তার হাত পা গুলো দেখতে পাচ্ছি যে চাকুটা সে চালাচ্ছে, কপালটা ইয়ে করছে, সরাচ্ছে। আচ্ছা, সরানোর পরে আমি ঠিক 12টা বাজে হাসপাতাল থেকে বেরিয়ে আসি। আচ্ছা। যে আমি ফুবুকে বললাম, ফুবু আমি তো চলে যাচ্ছি। উনি আমাকে বললো, বাবা তুমি আমার জন্য খাবার নিয়ে এসো। বা তুমি এটা দেখে ভয় পাচ্ছেন? না, আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমার ভিতরে ওই যে কাটাগুলো দেখছি হালকা ভাসতেছে চোখে। উনি আবার বললো যে তোমাকে একটা ডিউটি দিই, আমার যারা দেখতে আসছে তাদের জন্য একটু খাবার নিয়ে আসবা। এবার মূল ঘটনাটা, হসপিটাল থেকে আমার বাড়িতে যাইতে লাগে অনলি 10 মিনিট। আচ্ছা। আমি হসপিটালের গেট দিয়ে বেরিয়েছি। তো অনেক সময় আমি রিস্কায় যেতে পারতাম, রিস্কায় যাইনি। আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, ওকে দেখা করে তারপর আমি যাব। ওর নাম অবশ্য শিশির। তো ওর বাড়ির পিছনে আর কলেজের পাঁচির লাগানো। আচ্ছা। তো ওর বাড়ির সামনে দিয়ে কলেজের পাঁচিরের পিছনে আমাকে যেতে হবে। ওখানে একটা সিঁড়ি আছে, এপাশ থেকে ওপাশ। তো ওই সিঁড়িটা যখন আমি কাছাকাছি, আমি একটা হোঁচট খাই। তখন বেজে গেছে আপনার 12:30 পৌনে 1টা। তো যাই হোক, আমি যখন সিঁড়ি দিয়ে উঠে পাঁচিরের উপরে চলে যাই, মোটামুটি এপাশ থেকে উঠে ওপাশে নামবো। এটা মানে একটা দেয়ালের মধ্যে একটা সিঁড়ি লাগানো, একটা মইয়ের মতো লাগানো আছে। এপাশ থেকে উঠে এই পাশে যে দেয়ালের অপর পাশে নামবো। জি জি। তো আমি যখন ওখানে উঠছি, পিছন সাইডে বলি, ওই জায়গাটা আগের থেকে একটু খারাপ। মানে খারাপ বলতে ওই জায়গাটাতে আপনার অনেক সময় অনেকজন অনেক কিছু দেখছে। যেখানে কলেজের পিছন সাইড, ওখানে ছুঁইপাড়া থাকে, 2টা তাল গাছ আছে, জোড়া তাল গাছ বলা হয়। আচ্ছা। তো একই লোক যাকে আমি মর্গের ভিতরে দিয়ে এসেছি, সেই লোকটা ওখানে দাঁড়ানো, তার গায়ে যেই চাদর ছিল সেই চাদর পরা, এবং সে ওখানে দাঁড়ানো মাথাটা নিচ করে, দিনের বেলা। মানে এটা দেখার পর একটা মানুষ, সুস্থ মানুষ যে সুস্থ হয়ে বাড়িতে যাবে, এটা সম্ভব নয়। আশেপাশে আর কোনো? আশেপাশে কেউ নাই, কলেজটা ছুটি ছিল। আচ্ছা। ওখানে কলেজের ম্যাচ, ওখানে একটা লোক নাই। বাট ওই জায়গা থেকে আমার কলেজের গেটে হেঁটে আসতে মিনিমাম 3 মিনিট থেকে 4 মিনিট লাগবে। একটা লোক নাই, কেউ নাই। ওই লোকটা ওখানে দাঁড়ানো, আমি তো দেখে পুরা সাইলেন্ট হয়ে গেছি যে এটা কি হচ্ছে, কি কারণে উনি আমার সামনে। আবার তো যাক, আবারও যখন নিচে গিয়ে তাকাইছি, আবার যখন তাকাইছি নাই, লোকটা নাই তো নাই। তো আমি এইভাবেই একটা মনের ভিতরে একটা সাহস নিয়ে যাচ্ছি সামনের দিকে। তো সামনে কোনো লোক পাচ্ছি না। দিনের বেলায় কলেজে লোক থাকে, অনেক স্টুডেন্ট আছে, কেউ নাই। কেন নাই? যাচ্ছি, যাইতে যেতে ঠিক আমি কলেজের গেট পার হইলাম, মেন রাস্তা পার হইলাম। আবার আমি যাচ্ছি ওয়াবদার ভিতর দিয়ে, ওয়াবদার ভিতরে একই রাস্তা। যখন আমি ওয়াবদায় ঢুকি, তখন জোহরের নামাজ অলমোস্ট আজান দিচ্ছে। তো আমি ঠিক ওই সিঁড়ির থেকে 20 কদম আগে, তখন আজান শেষ হয়ে গেছে। ঠিক আবারও যখন আমি ওই সিঁড়িতে উঠতে গেছি, একই পজিশনের একই ম্যান দাঁড়ানো। সে কি করছে? দাঁড়িয়ে কি? সে দাঁড়িয়ে আছে, স্টিল নাও সে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচ করে। সে কোনো কথা বলছে না, কিন্তু আমি একই জিনিস ডবল দেখছি। আমি যখন নামতেছি উপর দিয়ে, তখন সে আমার পাশ দিয়ে মনে হলে উঠলো, যে আমার পাশ দিয়ে যখন একটা মানুষ উঠে যাবে, অবশ্যই তার সাথে আমার সাথে লাগবে। আর ফিরির 1 হাত থেকে 1 হাত চওড়া না, একজন খুব সুন্দর মতো যাওয়া যায়। আচ্ছা। দুজনা গেলে টাচিং হবে, কিন্তু ওই টাচিংটা আমার সাথে হয়নি। কিন্তু সে যে উঠতেছে, আমি স্টিল নাও দাঁড়িয়ে গেছি। যাক, গেল, বাড়িতে গেলাম, এটা কারোর সাথে শেয়ার করলাম না। গোসল করলাম, খায়ও নাই। আবার হসপিটালে ভাতের বাটি নিব, রেডি হচ্ছি। আধা ঘন্টা পরে আমি আবার হসপিটালে রওনা হয়ে যাই। যখন আমি রিক্সা নিয়ে গেছি, তখন আর এভাবে যাই নাই, কারণ আমার ভিতরে একটা ভয় কাজ করছে। ঠিক হসপিটালের গেটে যখন আমি ঢুকছি, তখন ওই লাশটা আর ওই সেম ভ্যানালা বেরিয়ে গেল আমার সামনে দিয়ে।
মানে সেম ভ্যানওয়ালা মানে বুঝলাম না। যে ভ্যানওয়ালা লাশটা নিয়ে আসছে, আচ্ছা আচ্ছা, যে পার্টি দিয়ে মরিয়ে নিয়ে আসছে, মানে ওই ভ্যানটা ওদের যে কাজগুলো সেরে নিয়ে চলে যাচ্ছে, আর লাস্টটা নিয়ে যাচ্ছে, মানে মানে আপনার ময়না কাজ শেষ করে, যেটা আমরা বলি পোস্টমর্টম যেটা বলি, ওইটা শেষ করে নিয়ে যাচ্ছে। ওকে। তো আমি চিন্তা করলাম, আমি এনাকে বারবার একই জায়গায় দেখলাম, কিন্তু এখন এনাকে কেন নিয়ে যাচ্ছে, আমার কৌতূহল আরো জাগছে। তো ডোম সাধারণত সবসময় ওখানেই থাকে। ডোমের সাথে আমার দেখা হয়েছে। আমি কাছে যে লাশটা আপনি সকালবেলা করলেন সেটা কখন ছাড়ছেন? কই যে কিছুক্ষণ আগে চলে গেল। আমি কই দাদা একটা কথা বলি। কই বলেন। আমি কই এই লাশটাকে আমি 2 সিচুয়েশনে 2 জায়গায় দেখছি। কোথায়? আমি এখানে। কই দাদা কি বলবো, এই লাশটা যখন আমি কাটতে গেছি তখন আমার কাছে কেমন যেন লাগছে। আমি একসাথে 10টা লাশও কাটছি হসপিটালে। তো এই লাশটা কাটার সময় আমার নিজের ভিতরে যেন কেমন একটু লাগছে। হসপিটালে সবকিছু দিয়ে আসলাম বাড়িতে, ওই চাচাকে ধরলাম, যার রিলেটিভ, যার মানে শ্যালক মারা গেছে। হ্যাঁ, বললাম চাচা, যেই লোকটা মারা গেছে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব কোরআনী হাফেজ একটা লোক ছিল। তো আমি বললাম চাচা এই ব্যাপার, তখন আমিও নামাজ পড়তাম, তো হয়তো এই কারণেই কি উনি বারবার আমাকে জিনিসটা দেখিয়েছে কি আমি এটা আজও বুঝতে পারি না। কিন্তু মানে এর পরবর্তীতে আর কখনো? হ্যাঁ, এর পরবর্তীতে আমাকে দিনের বেলায় আমি এটা ফেস করছি। টোটালি 3 বছর বন্ধ হয়ে গেছে ফেস করাটা। সে আমার সামনে ওই টাইমগুলোতে আসছে। অ্যাশ কালারের চাদরটা দিয়ে লাশটা মরানো ছিল, আর খেজুরের যে পাটিগুলো আছে ওই পাটি দিয়ে মরানো। অনেক সময় রাত্রে 12টা-1টার সময় আমার ডিউটি শেষ করে বাসায় যায়, তখন আমার সামনে পড়েনি। আচ্ছা, সবগুলো পড়ছে দিনে একই টাইম। ডর মানে ভয়। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। ডর শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2 এ। গরম বাড়ছে ধীরে ধীরে। অনেকেই এই সময়টাতে ঘরে থাকেন না, বাইরে থাকেন, বিশেষ করে গ্রামাঞ্চলে। দেখা যায় মাঝরাত পর্যন্ত উঠোনে কিংবা খোলা কোনো জায়গায় বন্ধুসহ আড্ডা দিচ্ছেন অথবা ঘুমোচ্ছেন। এইরকম পরিবেশে আপনার কানে যদি ডর অনুষ্ঠানটি থেকে থাকে, তাহলে অদ্ভুত এক অনুভূতির মধ্য দিয়ে আপনি যাবেন। রাতের অন্ধকার ডরের জন্য সবচাইতে অনুভূত সময়। প্রিয় শ্রোতা, আমরা বিরতির পর আবারও ফিরেছি ডরে, এবং ডরে আজকে 4 জন বন্ধুর জীবনের অধিভৌতিক ঘটনা উপস্থাপিত হচ্ছে। আমরা তাদের কাছে আবারও ফিরে যেতে চাই। একটু পরে আপনাকে মনে করিয়ে দেব ডর মানে যে ভয়, সেই ভয় পাওয়ার বিশেষ রেসিপি। আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে অন দ্য স্পটে। ডর সবগুলো পড়ছে দিনে একই টাইমে, 1টা থেকে 1:30টার ভিতরে। তো আমি এগুলোতে খুব ভয় পেতাম। পরে যখন আমাদের ওখানে একটা হুজুর ছিল, আমি তার কাছে গিয়ে বলছি যে একই জিনিস বারবার আমি দেখি, তো উনি বলছে আর দেখবা না। এই ঘটনাটা আমার এখানেই এমন কিছু আর দেখবেন না। সেটা কিভাবে বলেছিল উনি? এই ছেলেটা ভালো একটা জিন ছিল তার সাথে, এই জন্য সেই জিনটা ওর ছলনায় আসতো সবার সামনে। তবে এখন আর আপনার এখন আর আমার কোনো সমস্যা হয় না, কারণ এই সমস্যাগুলো হলে এমনি আমরা গাড়ি ঘোড়া চালাই, রাত বেরোতে যেতে হয়। ডেফিনেটলি, মানে আসলে কি বলবো, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেভাবে লাশ কাটার বর্ণনাটা দিয়েছেন, মানে আমি অনেকদিন আগে ছোট একটা ক্লিপ দেখেছিলাম লাশ কাটার, সেটাতে যেভাবে লাশ কাটা হয় মর্গে, ভিডিও ক্লিপটা দেখে আমি মোটামুটি নার্ভাস হয়ে গেছিলাম, এবং এটা আসলে সবার পক্ষে নেওয়া সম্ভব না এই ধরনের লাশ কাটার ঘটনা। আমি মনে করি যারা মর্গে গিয়ে লাশগুলোরে দেখছে, হয়তো তারা চাবে না যে আমাদের লাশগুলো এমন হোক। আমরা পত্রপত্রিকায় ইদানিং বেশ কিছু ঘটনা দেখেছি যে ডাক্তাররা মৃত ঘোষণা করে দিয়েছে, লাশ মর্গে চলে গেছে, সেখান থেকে উঠে বসেছে। ঘটনাও ঘটছে। আমরা চাইবো না যে কেউ এই ধরনের ঘটনার মধ্যে পড়ুক। তো যাই হোক, আমরা পরবর্তী আরো কিছু ঘটনা আপনার আছে, একটু সেই ঘটনাগুলো শুনি। এই ঘটনাটা বলবো, আমার একটা হিন্দু ফ্রেন্ড ছিল, ওর বোন জামাই মারা যায়। কতদিন আগের ঘটনা? সেটার ঘটনাটা আমি বলি। এটা আপনার ঘটনাটা ঘটছে 2005-06 মাঝামাঝি। অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আচ্ছা, কিভাবে, কোথায় অ্যাক্সিডেন্ট করে? অ্যাক্সিডেন্টটা করে হচ্ছে পানের গাড়ি বলি, যেটা আমরা পান যে গাড়িতে করে নিয়ে আসে, বড় বড় গাড়িতে, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল কামারখালী ঘাট কানাইপুর বাস স্ট্যান্ড বলি এই অঞ্চলে। তো ওই লাশটাকে আমি নিতে আসছিলাম, আমি আমার বন্ধু সহ। তো লাশটা যখন নিয়ে যাই ফরিদপুর মেডিকেলের থেকে, 3 দিন পরে লাশটা নিয়ে যাওয়া হয়েছিল। যে ডেড বডিটা চিরাই কাটাই করছে ওইটা দেখতে পারছিলাম না। আচ্ছা, কারণ ওইটাই কেন দেখি নাই,
যে ওটা দেখলে হয়তো আমার লাশটা নিয়ে যাওয়া হবে না। আমরা 2 জন ছিলাম পুরুষ, 4 জন ছিল মহিলা, এই জন্য ওটা আমি দেখিনি। মানসিক ভাবে দুর্বল যেন হয়েছে, কারণ এমনিতেই পুরো রাত্রিরে জেগে এসেছি, সারাদিন খাওয়া দাওয়া নাই। লাশটা খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে। লাশটা খুঁজেছেন মানে যে মর্গে ছিল ওখানে আরো 4-5 জন ছিল। খুঁজেছিলেন। তা আমি ভিতরে ঢুকি নাই, ওরাই ঢুকছে। যাই হোক, আমরা সকালে 10টা বাজে ফরিদপুর থেকে চুয়াডাঙ্গা, খুব একটা ডিস্টেন্স না, অ্যাম্বুলেন্সে করে লাশটা নিয়ে যাওয়া হয়েছিল। তো নেওয়ার সময় লাশটা কোনো প্রবলেম হলো না। যখন বাড়িতে পৌঁছাইলাম প্রায় 3টা বেজে গেছে, বেলা 3টা বেজে গেছে। তো লাশের গাড়ি সাধারণত স্লোলি চলে, গাড়িটা ভার থাকে, আর যেহেতু আমরা ছিলাম লোক বেশি, তো আমরা কয়েকটা জায়গায় শুনেছি, মানে কিছুদিন আগে জয় আমাদের সাথে ছিল, জয় এরকম একটা ঘটনা বলেছিল যে লাশের গাড়িগুলো আসলে সাধারণত একটু স্লো চলে। তো ওরা দেখলাম যে না, মোটামুটি ভালোই গেল। তো যখন ও বলছে যে এই লাশ এখন তো বাড়ি নিয়ে যে সবাইকে দেখাতে হবে, আমি ওরাকে বললাম যে দেখ, তোদের বোনজামার যদি কেউ থাকে তাদেরকে আগে থেকে খবর দিয়ে দে, ওরা তোদের বাড়িতে এসে থাকুক, আর এই লাশ টানাটানির দরকার নাই। আমরা পারলে সোজা একেবারে আমাদের চুয়াডাঙ্গা যেখানে শ্মশান বলি আমরা, শ্মশানে নিয়ে চলে যাই, ওখানে সবকিছু রেডি করে ফেল। কয় না, আমার তো রেডি করার এখনো সেভাবে প্রস্তুতি নাই, ও একটু গরিব ছেলেটা। তো আমি বললাম যে ঠিক আছে বন্ধু, তাহলে কি করবা? কয় না, বাড়িতে আগে নিই, তারপরে। ঠিক আছে, বাড়িতে নিলাম। নেওয়ার পরে ঠিক 5:30টার দিকে আমরা শ্মশান ঘাটের উদ্দেশ্যে লাশ নিয়ে রওনা হয়েছি। তো এর মধ্যে অ্যাম্বুলেন্স ছেড়ে দিছি। যখন শ্মশানে নিই, তো ওদের অনেক কিছু আছে, রেওয়াজ আছে, সেই রেওয়াজগুলো কিন্তু হয় নাই। আচ্ছা, এত আর্থিক সমস্যা ছিল, মানে আসলে এগুলো পালন করা সম্ভব হয় নাই, খুবই গরিব। তো যাই হোক, নিয়ে গেছি। তো ওদের বাড়ি থেকে শ্মশানটা মোটামুটি হেঁটে গেলেই পরে আপনার 40 মিনিট লাগবে। ওকে। একটা নদীর পাশে আমাদের একটা মাথা ভাঙা নদী আছে, ছোট্ট নদী। যখন নিয়ে যাচ্ছি তখন মনে হচ্ছে যে আমাদের লাশের পিছনে আরো কিছু লাশ আছে। এটা কি শুধু আপনি অনুভব করছেন? এটা আমি অনুভব করছি, আমার ফ্রেন্ডও আমার কাছে এসে বলছে, কিরে, লাশের পিছনে কি আরো লাশ? আপনারা কিছু দেখতে পাচ্ছেন? কোনো কিছু দেখতে পাচ্ছি না, অথচ মনে হচ্ছে যে ওদের যে একটা হরিবোল এরকম একটা আছে, ওই জিনিসটা মানে আসতেছে। আচ্ছা, এটা আমিও শুনতেছি। তো অনেক লাশের পাশে আপনাদেরকে বাদ্যযন্ত্র বাজাই, খই ছিটাই, আচ্ছা আচ্ছা, আরো বিভিন্ন অনেক কিছু করে, যাদের যেভাবে হয়। তো ওর দুলাভাইটার কিছুই হয় নাই। ধর্মীয় যে আচার অনুষ্ঠান কোন রকম ওকে পুড়িয়ে মানে বিদায় দিতে পারলে একটা হয়ে যায়। কারণ আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তায় কিন্তু একটা বড় একটা কবরস্থান আছে। কবরস্থানের কাছাকাছি যখন আসছি, যে পিছনে যে একটা আওয়াজ আসতেছে, ওইটা কিন্তু আর নাই। তো যাই হোক, কবরস্থান পার হয়েছি। আর ওই রাস্তাটা কিন্তু মহল্লার ভিতর দিয়ে, মানে আশেপাশে বাড়ি, পথের 2 সাইডে বাড়ি, মাঝখানে একটা গাড়ি যাওয়ার রাস্তা, ওইটা দিয়ে আরেকটা গ্রামে যাইতে হয়। তো যাক, আমরা ওইটা নিয়ে যাচ্ছি। তো যখন গোরস্থান ক্রস করছি, তখন আর আওয়াজ নাই। তো কিছু দূর যাওয়ার পরে একটা খবর আসলো যে ওর বোনের অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা, আমরা যার হাজবেন্ড মারা গেছে। তো ওইদিকে নজর দিই না, যে কাজটা সামনে করতেছে এই কাজটাকে শেষ করি, তারপর দিকে দেখবো দিকে কি হয়। তো ওই খবরটা ছিল পুরোটা মানে একটা ভৌতিকী খবর। মানে বুঝলাম না, ভৌতিকী খবর? যেই খবরটা নিয়ে এসছে যেই লোকটা, এই লোকটাকে ওদের ফ্যামিলির কেউ চিনে, কেউই দেখেনি। কিন্তু ওই লোকটা এসে বলছে যে এরকম প্রদীপের বোনের অবস্থা খুবই খারাপ, তাকে মনে হয় তোমরা জীবিত পাবো না। অতএব সেই লোকটা আমাদের সাথে যে বলে গেছে, আমরা তো ওই লাশের ধান্দায় আছি, ওই লোকটাকে আর খেয়াল করতে পারি না, কিন্তু প্রদীপে খেয়াল করছে। যে লোকটাকে তো চিনি না। তখন শ্মশানে নিয়ে গেছি, শ্মশানের কাজগুলো সব সারছি। বলছে, আচ্ছা জনি, যেই লোকটা যে আমাকে বললে, এই লোকটাকে তো আমি কোনদিন দেখি নাই, এই লোকটা কে? আমাকে দোস্ত, যখন দেখো নাই তখন এটা বাদ দাও, এখন এটার কাজ সারো। এটার কাজ সারার পরে ভাই সবচেয়ে তো খারাপ লাগছে, লাশটা যে সময় আমরা পুরাইছি তখন বেজে গেছে রাত্রে 8টা। আচ্ছা, শ্মশানে অনলি ফর আমরা 4 জন লোক, আর কেউ নাই। লাশের সাথে 10-12 জন এসেছিলাম, তারা তো চলে গেছে। 4 জন লোক। যখন লাশটা পড়ে, আমার এই কথাটা বলতে মানে চোখের সামনে দৃশ্যটা আমার ভাসতেছে। তো যে ওই যে মানে যে ডেড বডিটা, অনেক সময় শুনেছি, দেখি নাই নিজের চোখে, যে গিট টিট গুলা বাস্ট হয়। তো লাশটা উঠে খাড়া হয়ে গেছিল, মানে এমন ভাবে খাড়া হয়েছে যে হয়তো আমাদের দিকে সে আসবে, তার মুভমেন্ট এরকম। আমি তো দেখে শ্মশান আর মনে করেন মেন রাস্তা 20 হাত দূরে, আমি তো দেখে দৌড় দিয়েছি। এই এলাকাতে রাত্রে ইভেন 12টা-1টা পর্যন্ত দোকান খোলা থাকে। আর ওই সময় ওই দিন যখন লাশ নিয়ে গেছি, তখনই নীরব, কেউ নাই, আমরাই শুধু। কিন্তু আমি যে দৌড় দিয়েছি, আমি ওখান থেকে না হলেও আরেকটা ব্রিজ আছে, সেই ব্রিজের নাম হচ্ছে ঘোড়ামারা ব্রিজ, ওইটা আরো ডেঞ্জার জায়গা, আমি ওখানে চলে গেছি। ওখানে গিয়ে আমার আর কোনো সেন্স ছিল না। তারপর আমাকে যে আবিষ্কার করছে পুলিশ,
সে আমাকে নিয়ে আসছে ফাড়িতে নিয়ে এসে পরে আমার হয়তো মাথায় পানি টানি দেওয়ার পরে জিজ্ঞাসা করছে, আমি বলছি যে এই ঘটনা। ওকে, মানে এটা ছিল আপনার বন্ধুর। আপনি বলেছেন যে লাশটা দাঁড়িয়ে গেছে। অনেকেই হয়তো এটা দেখেছে যারা এই সময়টাতে শ্মশানে থাকেন, মৃতদেহ পোড়ানোর সময় ডেড বডি যখন পোড়ানো হয় তখন এটা দাঁড়িয়ে যাওয়ার মতো যথেষ্ট সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। জি, শরীরের অংশগুলো, ভেতরের রগ সংকুচিত হয়ে আসে, সেই জন্য এই ঘটনাগুলা তখন হঠাৎ করে ঘটে যায়। তো এটার সাথে ভৌতিক কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটা ঠিক যে কেউ যদি দুর্বল মস্তিষ্কের হয় বা প্রথমবার দেখে থাকে তাহলে খুব ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, বাট এটার সাথে ভৌতিক কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। সেই জন্যই হয়তো বা ঘটে গেছে। তো যাই হোক জনি ভাই, এরপরে আর কোন ধরনের কোন ঘটনা কি আপনি? এরপরে আরেকটা যেটা বলি, এটা আমার জীবনের আরেকটা খুব মর্মান্তিক ঘটনা। শুনি আমরা সেই ঘটনা। সেই ঘটনাটা বলবো যে আমি তো বাড়িতে গেলে বন্ধু বান্ধব অনেক আছে, ঢাকা থেকে গেছি। আপনার এটা ছিল পহেলা বৈশাখের একটা আমেজ, 2008-এর দিকে। আচ্ছা। তো যাওয়ার পরে আমার একটা ফ্রেন্ড মারা গেছে, ড্রিঙ্ক করতো, ড্রিঙ্ক এর কারণে মারা গেছে। আচ্ছা, অসুস্থ হয়ে ড্রিঙ্কস করতে করতে সে সবই খেত, সে মারা গেছে। ওকে। তো আমি মোটামুটি বাসার থেকে রাত্রে খাওয়া দাওয়া করছি, বাজে তখন কত 11:30। আমার বাসার মেন রোড 10 সেকেন্ড লাগে। তো হঠাৎ ও দেখছি মোটরসাইকেল নিয়ে এসে দাঁড়ালো। আমার বলছে, জনি ওঠ গাড়িতে। তখন কি সে অলরেডি মারা গেছে? তখন সে মারা যায়নি, মারা গেছে 2011 সালে। আচ্ছা। আর আমি এটা 8-এর ঘটনা বলছি। 8-এর ঘটনা বলছেন। ওকে, ওঠ, তুই আসছিস, আমি তো খবর পাইছি। ঠিক আছে, উঠলাম। তো উঠে একটা কৌতূহল জাগে না যে কোথায় যাব আমরা, এটা কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করি নাই, ও আমাকে বলে নাই। তো গল্প করতে করতে বেশ সুন্দর মতো যাচ্ছি আমরা দুইজনা। আমাদের রুটটা হচ্ছে যে জায়গাতে তার 5 দিন আগে মার্ডার হয়েছে জুড়া লাশ। আচ্ছা। তো আমি যে রুটটার কথা বলি, এই রুটটার নাম শুনলে আমার এলাকার কেউ শুনলে বলবে যে না, আসলে একটা ভৌতিকই জায়গা। এটা চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে আমরা যাচ্ছি। ওই রাস্তাটা যে খারাপ এটা সবাই জানে, ছিনতাই হয়, মানুষ মার্ডার হয়, সবকিছু এখানে সম্ভব। ইভেন আমি ওকে জিজ্ঞাসাও করতেছি না যে আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি। তো যাইতে যাইতে হঠাৎ একটা ব্রিজ আছে, যে ঘোড়ামারা ব্রিজ, ওই ব্রিজটা পার হয়ে একটা হাজরাটি নামক একটা জায়গা আছে, তারপর একটা কুয়া আছে, ওই কুয়াতে অনেক মানুষ মার্ডার হয়েছে। ঠিক ওই জায়গায় যখন আমি গেছি, ওর মোটরসাইকেলের চড়া, তা আমি ওকে বলছি যে এত দূর যখন আসলাম, যদি কোনো স্মোকিং থাকে তুই আমাকে দে, খাই। ও যখন মোটরসাইকেলটা নিয়ে মানে দাঁড়িয়ে, আমি যখন ওর কাছে চাইছি, কই কি তুই কি সিগারেট খাবি? আমি কই হ্যাঁ। কই খা, পকেটে আছে, খা। সে কিন্তু সামনের দিকে তার, আমি ফেস দেখি না, জাস্ট পিছনে আর জনি ওঠ, এই কথা কিন্তু আমার সাথে ওর কথা। আর এর মধ্যে কথা হয়েছে যে তুই কখন আস ঢাকার থেকে। এটা মোটরসাইকেল চলতে? হ্যাঁ, মোটরসাইকেল চলতে। যে সুমন ভাই আপনাকে কি বলবো, যখন সে ফেসটা ঘুরিয়েছে, ওই বিকৃত মুখ আমি মানে আজ পর্যন্ত ওরকম মুখ আমি দেখি নাই। মানে কি দেখছেন আপনি? তার পুরো এইটা খালি হাড্ডি আর তাজা ব্লাডটা একদম তাজা। মানে আপনারা যখন মোটরসাইকেল চালিয়ে যখন যাচ্ছে, আশেপাশে কোনো মোটরসাইকেল যায়নি, কোনো মানুষ ক্রস হয়নি? ওই রাস্তাটায় মোটামুটি আপনার রাত্রিরে 9টার পর থেকে গাড়ি চলাচল টোটালি বন্ধ হয়ে যায়, জাস্ট খালি দূরপাল্লার ওই ট্রাক এগুলো আছে। আর আমাদের কয়টা বাজে আপনি যখন আমি যখন ওর মোটরসাইকেল উঠি তখন 11:15 বাজে। আমাদের মহল্লার ছেলেপিলে অনেকেই ঘোরাঘুরি করে। আর সেটা ছিল পহেলা বৈশাখের একটা দিন। আচ্ছা, একটু উৎসবের কারণ পয়লা বৈশাখ তো এখন সবাই ধুমধাম করে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ওর যখন ওই ফেসটা দেখছি, আমি তখন মোটরসাইকেলে বসা। আচ্ছা, মানে আমি যে ওকে যে কি বলবো আমি এটা পাচ্ছি না, যে আমি কি দেখছি, এটা আমি কার সাথে আসলাম। ওর গাড়ির থেকে মানে ড্রাইভ দিয়ে নেমে গেছি, পড়েও গেছি। আমার এখনো সেই ব্যথা করে হাঁটুতে, পাকার উপরে পড়ে যাওয়ার ব্যথাটা। মানে আমি সুদা না দৌড়িয়ে আমি ছুটতেছি আরেক দিকে, সে মোটরসাইকেল নিয়ে খালি আমাকে বলছে সিগারেট খাবি না, এই দাঁড়া তুই খাবি না, এই তুই খাবি না। আমি খালি ছুটছি আর উল্টো দিকে দৌড়চ্ছি। তো আপনার যখন আমি আমার একটা জায়গা মতো পৌঁছে গেছি হয়তো, তো ওখান থেকে আমি তাকে দেখতে পাচ্ছি না। প্রায় 200 গজ আমি দৌড়িয়ে গেছি, তখন আমি আর দেখতে পারি না, ওকে আর দেখতেছি না। কিন্তু আমি সেন্সে হারাই নাই, আমি ভিতরে একটা বল রাখছিলাম যে যাই হোক আমি যতটুকু দৌড়াতে পারি আমি পড়ে দৌড়চ্ছি। এখন সোজা পড়ছি কি উল্টা পড়ছি এটাও মানে নাই। তো আপনার পহেলা বৈশাখ তখন তেমনি একটা খরার মাস পরেই তো মানুষ তো মাঠে ধানে পানি দেয়,
তো কিছু দূরে আপনার একজনা ধানে পানি দিচ্ছিল। তো সেই লোকটা আমাকে দেখে আসছে, কি কেন আসছে আমি জানি না, সে খালি পিছন দিক থেকে এসে বললো, তুমি দৌড়চ্ছ কেন, তুমি কে, কোথা থেকে আসছো? তখন আমি ওনার সাথে শেয়ার করি জিনিসটা, যে দেখেন চাচা এই ব্যাপার। কয় কোথায় ঘটনা? আমি কই ঘটনা এখানে। কয় এখানে এর আগেও একই ঘটনা ঘটছে, অন্যদের সাথেও ঘটেছে এখানে এই ধরনের ঘটনা, সেম এই ঘটনা ঘটছে। আমি নিজে প্রমাণ, কারণ আমি আজকে 15 দিন যাবত আমি পানি দিচ্ছি। আমি বলি ভাইয়া, আমাদের পাড়ার একটা ছেলে রকেট নামের ওখানে মার্ডার হয়েছিল ঠিক ওইভাবে, মানে এইভাবে তাকে মোটরসাইকেলে নিয়ে যায় না, সে ছেলেটা ব্যবসা করতো, তাকে মার্ডার করছিল ঠিক সেম এরকম একটা ছিল। তো আমি দেখি নাই, আমি শুনছি, ওই লোকই আমাকে বলছে রকেট নামের একটা ছেলে মার্ডার হয়েছিল এখানে এইভাবে। এই ধরনের ঘটনা এখানে আমি এই কয়েকদিন ধরে ফেস করতেছি। কি রকেট মারা যাওয়ার পর থেকেই ঘটনা হচ্ছে? রকেটের সাথে আপনার পরিচয় ছিল? আমার পরিচয় বলতে আমার একই মহল্লা, ওর সাথে সেমন আমার কোনো সম্পর্ক ছিল না, জাস্ট সে আমার পাড়ার একটা ছেলে। এই আচ্ছা, তখন আপনার ওই বন্ধু কোথায় ছিল? মানে ওর সাথে আর যোগাযোগ করে? ওর সাথে আমি যোগাযোগ করছি, পরে আমি চাচাকে বললাম যে চাচা আপনি যেভাবে হোক আমাকে একটু পৌঁছাই দেন। বাবা এখন তো আমি তোমাকে পৌঁছাতে পারবো না, আমি তোমাকে সকালে পৌঁছে দিতে পারবো। তা আমি সারা রাত্রি ওনার সাথে থাকলাম, ভয় তো আমার ভিতর থেকে যায় না। সন্দেহ লাগছে যে এই লোক আবার এরকম বলবে না তো, আমার পকেটে সিগারেট আছে তুই খা। সারাত্রি এটাই চলছে, স্বাভাবিক কিছু নয়। যখন ফজরে আজান দিছে তখন ভাবছি এখন আর সমস্যা নাই, আমি এখন বাসায় যাই। বাসায় এসে সরাসরি ওর বাড়িতে গেছি, মানে যেই বন্ধু মোটরসাইকেল মনে করে আপনি উঠেছিলেন, ওর বাড়িতে গেছি, ওর রুম নক করছি, ও আমাকে রুম খুলছে, কিরে তুই কখন আসছিস? আমি কই আমি কখন আসছি এটা দরকার নেই, তুমি যে কালকে রাত্রিরে আমাকে এত টাইমে আমার বাসার সামনে থেকে মোটরসাইকেল উঠিয়েছো, কারণ কি? আমার তো কোনো মোটরসাইকেলই নেই, আর আমি তোমাকে কখন উঠালাম? তুমি আমাকে নিয়ে গেছো, অনেক কথা বলছো তুমি আমার সাথে, এটা সম্ভব না, এটা তুমি সত্যি কি তার মোটরসাইকেল ছিল না? তখন তার মোটরসাইকেল ছিল না। সে পুরা অবাক হয়ে গেছে, তুমি মানে মিথ্যে কথা বলছো দোস্ত, কেন? তুমি আজকে মার্ডার হয়ে গেলে হয়তো তো তাহলে আমি ফেসে যেতাম। আমি ওকে বলছি এই ব্যাপার, ইভেন যে লোকটাকে আমাকে রাত্রে সেভ করছে আমি তোমার কাছে নিয়ে যাব, চলো তুমি আমার সাথে। আমরা আবার ওনার কাছে গেছি, ওনারে পাইছি, তো উনি তখন ব্যাখ্যাগুলা বলে দিল যে এই জায়গাতে এই কাজগুলা হচ্ছে, তো তোমরা সাবধানে থাকো। মানে এই পথটা আমাদের একটা গন্তব্য হতে পারে, আপনাদের চুয়াডাঙ্গার ওই জায়গাটা। জি জনি ভাই, এই ছিল আজকে আমার এই ঘটনাগুলো ছিল। আপনার কাছ থেকে আমরা বেশ কয়েকটা ঘটনা শুনলাম এবং প্রত্যেকটা ঘটনায় লাশ নিয়ে শ্মশানের ঘটনাটা শুনেছিলাম, যদিও এটাতে ভৌতিক আদৌ তেমন কিছু নাই, এটা যদিও বলেছি। তো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই জার্নিতে যোগ দিয়েছেন। আমারও ভালো লাগলো আপনাদের সাথে এসে, আমার অনেক অভিজ্ঞতা হলো। ওকে, চলেন তাহলে আমরা আরো যারা রয়েছে তাদের ঘটনা এবার শুনি। জি আচ্ছা। ডর মানে ভয়। বিরতির সময় হয়ে গেল আরো একবার। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আর যে কি প্রিয়া আপনার সঙ্গে রয়েছি, টিম মেম্বার সুমন ও রেহান, এবং সাউন্ডে রয়েছে লোবান। ডরে আজকে 4 জনের জীবনের অতিভৌতিক ঘটনাগুলো এখানে উপস্থাপিত হচ্ছে। ধারাবাহিকভাবে আমরা সেই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় শ্রোতা, এই অতিভৌতিক ঘটনাগুলো আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা জানি বিজ্ঞানের জায়গা থেকে এই নন সায়েন্টিফিক ব্যাপারগুলোর কোনো উত্তর নেই, কিন্তু এটা তো সত্য, ভৌতিক যে আবেদন সেটা সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রত্যেকটি মানুষের অন্তরে আছে। আমরা সেই আবেদনকে এই ডর অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপিত করছি। ডর মানে ভয়। বেজে 6 মিনিট হচ্ছে সময়। রাত 12টার একটা অন্যরকম আবেদন আছে ভয়ের জগতে। দুনিয়াতে অসংখ্য অসংখ্য মুভি তৈরি হয়েছে, সেগুলোতে দেখবেন রাত 12টার ঘড়ির যে ডং ডং করে কাঁটাটা বেজে ওঠে সেটাকে ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে। এবং ঘড়ির কাঁটা নয়, আসলে ওই সময় যে পরিবেশটাকে দেখানো হয় সেই পরিবেশটাই আমাদের মনে ভয় ধরিয়ে দেয়। ডর একটি ভয়ের অনুষ্ঠান, এজন্যই আমরা বলি ডর মানে ভয়। এই ভয়টা পাওয়ার জন্য একটা পরিবেশের মধ্যে থাকাটা খুবই জরুরি। সেজন্যই আমরা বলি ডরের রেসিপি মেইনটেইন করে ডর শুনুন। রেসিপিটা হচ্ছে একলা ঘর, অন্ধকার, শুনশান নীরবতা, আপনার কানে আছে হেডফোন, এবিসি রেডিও ডর শুনছেন আপনি, জানালার পাশে আপনি শোয়া এবং জানালাটা হালকা করে খোলা। তারপর সাহস নিয়ে শুনতে থাকুন ডর। আর যে কি প্রিয় আপনার সঙ্গে রয়েছি,
রয়েছে সুমন, রয়েছে রেহান এবং সাউন্ড এলোবান। আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গাতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। তো রেহান, চলো এই মুহূর্তে আরো একজন বন্ধু স্বাধীন ভাই আমাদের সঙ্গে আছে। যদিও আরো এক স্বাধীনকে পেয়েছিলাম কিছুদিন আগেই, এবং স্বাধীন ভাইকে এবার আমরা স্বাধীনভাবে তার ভয়ের কথাগুলো একটু আমাদেরকে বলার সুযোগ দিই এবং আমরাও শুনি কি ধরনের ঘটনা স্বাধীন ভাইয়ের কাছে রয়েছে। তার আগে স্বাধীন ভাইয়ের কাছে একটু পরিচয়টা জানি আপনার নিজের কাছেই। আপনি কোথায় থাকেন, কি করেন? আমার নাম স্বাধীন ইসলাম, আমি ঢাকা উত্তরে থাকি। আপনি করেন কি? জি, আমি একজন পেইন্টার। জি। তো স্বাধীন ভাই, আপনি এই ঘটনাগুলো কি আগে থেকেই একটা বিশ্বাস ছিল, নাকি এই ঘটনার মধ্যে পড়ে আপনার বিশ্বাসটা তৈরি হয়েছে? না, এই ঘটনার আগে থেকেই আমার বিশ্বাসটা ছিল। এইগুলোতে আপনি মোটামুটি বিশ্বাস করতাম, কারণ আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করছিলাম তো ওখান থেকে প্রায় কিছুটা এগুলো ব্যাপারে আমি ফিল করি। আচ্ছা আচ্ছা। তো স্বাধীন ভাই, আমরা বেশ কিছু ঘটনার কথা শুনেছি ডট টিমের কাছে আপনার জীবনে ঘটেছে। কোন ঘটনাটা প্রথম আপনি আমাদেরকে শোনাতে চান? আমি প্রথমে যে ঘটনাটা শুরু করতে চাই সেটা ঘটনাটা ঘটেছে 2013 সালে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় একটা ঘটনা আছে। সেই ঘটনাটি আমি আপনাদের কাছে বলতে চাই। ঠিক আছে, তাহলে আমরা শুরু থেকে এই ঘটনাটা শুনি। কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল যে ওখানে একটা বাড়ি আছে, দীর্ঘ 15 বছর ধরে বাড়িতে কেউ বসবাস করে না। দীর্ঘ 15 বছর আগে নাকি বাড়িতে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে। আচ্ছা। তো তারপর তারা বাড়ি ছেড়ে চলে যায়। 15 বছর যাবত এটা পরিত্যক্ত অবস্থায় আছে। কিসের বাড়ি? টিনের ঘর? না, বাড়িটা হচ্ছে পাকা দালানের দোতলা বাড়ি, দোতলা বিশিষ্ট। আচ্ছা। ড্রয়িংটা অনেক বড়, বিশাল আকারের, ওল্ড মডেল। তো বাড়ির প্রধান ফটকে 2টা গেট আছে। আচ্ছা। সাইডে বড় একটা মাদ্রাসাও আছে, ছোট মসজিদও আছে। পুরো বাড়িতে দেওয়াল দেওয়া করা ছাদও আছে। আচ্ছা। সেখানে যখন বাড়িটা তারা পুনরায় আসবে, তো সেই বাড়ি সংস্কার করার জন্য আমাদেরকে পাঠানো হয়। 15 বছর পর তারা আবার ফিরতে চাচ্ছে। পেইন্টের কাজ করার জন্য, বিভিন্ন দেয়ালে রং টং এগুলো করার জন্য। এর জন্য আমি চাই। আমার সহপাঠী ছিল 3 জন, আমি সহ 4 জন। আপনারা ঢুকে বাড়িটা ঠিক কেমন অবস্থায় দেখতে পেয়েছেন? কিরকম ছিল বাড়িটার চেহারাটা? বাড়িটার চেহারাটা ছিল খুবই ভয়ানক। সাধারণ একটা মানুষ মনে হয় ওখানে গেলে প্রবেশ করবে না, আর প্রবেশ এমনিতেও করে না। মানে গেট খুলে দিলে মানে বাড়ির ভেতরে প্রবেশ করা সম্ভব না। পুরো বাড়ি কি জঙ্গলে গেছে, দেয়ালে সহ এবং কি সিলিং এ সহ। আচ্ছা, গাছ উঠে গেছে। ম্যানেজার আমাদের সাথে ছিল। তো ম্যানেজার যখন প্রধান ফটকের গেটটি খুলে দেয়, তো আমরা ঢুকার পরে দেখি যে বাড়ির এই অবস্থা। আর বাড়িতে যে পরিমাণ ধুলা জমে আছে, 1/2 ইঞ্চির মতো ধুলা জমে আছে প্রত্যেকটা অঙ্গতে। তো এরকম একটা বাড়িতে আমরা ঘুরলাম, আগে বাড়িটা দেখলাম যে বাড়িটার পরিস্থিতি কি। দেখে খুব ভয় লাগছে, কিন্তু আমার সহযোগী যারা ছিল তারা ভাবছি এরকম একটা কাজ করা খুব মুশকিল ব্যাপার, সময় সাপেক্ষ এবং কষ্ট হবে। তো আমি যেহেতু আগের থেকে এই সমস্ত ব্যাপার উপভোগ করতে পারি, সেহেতু দাঁড়িয়ে দেখে বুঝছিলাম যে বাড়িতে কোনো একটা ঘটনা আছে। আপনারা কি যাওয়ার সময় কোনো ধরনের কিছু শুনেছিলেন? যাওয়ার সময় আমাদেরকে কিছু বলা হয়নি। যদি এরকম ধরনের কিছু বলা হতো তাহলে তো সবাই চলে আসতো। আচ্ছা, কেউ যাবে না। তো আমি তো গেছি, যখন আমরা ছাদে উঠি তো ছাদটা অনেক পরিষ্কার পাই। আচ্ছা, ছাদটা অনেক পরিষ্কার। তো এত পরিষ্কার মনে হয় ছাদের মধ্যে কি কোনো আগাছা কোনো কিছু নাই, যেখানে সারা দেয়ালে পর্যন্ত আগাছা উঠে গেছে, অথচ ছাদে কিছু নেই। রাইট। তো এখন ছাদ থেকে সবাই সন্দেহ জাগে, কিরি বাড়ির এই অবস্থা, চারপাশে গাছপালা, জঙ্গল, এবং ছাদের উপরও একটা বিশাল বড় একটা গাছ আছে, যেটা আমরা শেওড়া গাছ বলি। গ্রাম অঞ্চলে বা আশেপাশে নারিকেলের সুপারি বাগান আছে। তো এখানে তো অন্তত পক্ষে 2-4টা পাতা থাকার কথা, কিন্তু এমন ভাবে পরিষ্কার করে রাখা আছে, দেখে মনে হয় যে কেউ পরিষ্কার করে রাখে। প্রতিদিন তাও একবার না, সম্ভবত যতবারই ময়লা হয় ততবারই পরিষ্কার। তো তারপর আমরা ওখান থেকে নেমে একটু সমালোচনায় যাই। তো ফার্স্ট টাইম আমরা কাপড় চোপড় গোছানোর জন্য একটা রুম সিলেক্ট করি। রুমের বিছানা পাতা সবই আছে, সোফাও আছে, সমস্ত ফার্নিচারও আছে। ফার্নিচার তখনও ভেতরে ছিল, মানে ধুলা জমা সব। তো ইলেকট্রিক্যাল লাইন আছে, কিন্তু লাইন দিলে লাইন চলছে না। তো তার মানে বুঝলাম যে ইলেকট্রিক্যাল লাইনটা সংস্কার করতে হবে। মানে একটা রুম আপনারা ঠিক করে নেন আপনার নিজেদের থেকে কাজ করার জন্য। আচ্ছা। তো আমরা যখন এটা সিদ্ধান্ত নিলাম, তখন ম্যানেজার এসে বললো যে তোমরা 2-1 দিন আপাতত বিল্ডিং কেউ থেকো না, লতালাতে যা আছে বিল্ডিং এর দেয়ালে যেগুলো লাগছে এগুলো তোমরা কমপ্লিট করে নাও, তারপর তোমরা ভিতরে
থাকার ব্যবস্থা করিও। আচ্ছা আচ্ছা। তো সেভাবে আমরা গেলাম, সারাদিন পরিষ্কার করলাম, কারণ দিনের বেলা তো তেমন কোনো কিচ্ছু না। আচ্ছা। ভয়ের ভিতরে পরিষ্কার করলাম, ইলেকট্রিকের লাইন দিলাম দিনের বেলায়, একটা লাইট জ্বলে আর বাকি লাইট গুলো জ্বলে না। আমরা একটা লাইট ইউজ করতেছি ওই রুমটাতে, যে রুমটা আমরা থাকবো। প্রথম রাতে কিন্তু আমরা মসজিদে ছিলাম, মাদ্রাসায়। জি। দ্বিতীয় রাত্রে আমরা যখন সবাই ওখানে বেড নিয়ে গেলাম, আমরা ওই বিল্ডিং এ শুভ। রাত্রের বেলা প্রায় রাত্রে 12টা কি 11টা বাজে, ওই সময় ছাদের উপর যেন কিসের আওয়াজ, মানে নৃত্য হচ্ছে। তো হইলে যে নুপুরের আওয়াজ বা বিভিন্ন পায়ের যে ধ্বনি আছে, হ্যাঁ এই ধ্বনিগুলো শুনতে পাচ্ছি। তো আমরা কেবল বাজার থেকে আসছি, বাজার থেকে এসে সবাই শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। এক একজন আরেকজন থেকে তাকায় থাকে, আমাকে বলছে কি স্বাধীন, কি ঘটনা, কি ঘটনা কিচ্ছুই না, এরকম হতে পারে। তো আমরা কাজ করতে আসছি, আশা করি আমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা সবাই কাজ করো। তাই তারা সবাই সাহস নিয়ে সবাই ঘুমায়। ইলেকট্রিকে বলছেন যে একটা লাইটের ব্যবস্থা করছি, কিন্তু মোটর কিন্তু লাইন দেয়নি। রাত্রেবেলা দেখি অটোমেটিকলি মোটর চলে। আচ্ছা। তো এই মোটর যখন চলে তখন তারা ঘুমিয়ে গেছে। মোটর রুমটা কোথায় ছিল আপনার? মোটর রুমটা ছিল সিঁড়ি রুমের নিচে। এটা একটা আমরা যে রুমটা নিচ্ছি এর থেকে একটু দূরে। আচ্ছা। তো মোটর যখন চলে, মোটর আওয়াজ আমি শুনতে পাই, তো আমি উঠে দরজাটা ফাঁক করে আমি যাই মোটরের দিকে দেখি আসলে কি মোটর চলে কিনা। তো যখন দরজা খুঁজছি তখন মোটর চলতেছে, মোটরের কাছাকাছি গেলে মোটরটা অফ হয়ে যায়। তখন আমার কাছে একটু ভয় ভয় লাগে। তো আমি ওখান থেকে রুমে ব্যাকগ্রাউন্ড করি, দরজা অফ করে সুন্দর শক্ত করে লাগিয়ে লক লাগিয়ে তারপর আমি শুই ঘুমাই। ওই দিন আর রাত্রে কিছু শুনতে পাই নাই। পরের দিন আমি এলাকার মানুষের কাছে চায়ের দোকানে যে আমরা চা খাই তখন কিছু আলোচনা করলাম। তো একজনের কাছে বললাম যে ভাই এখানে কি এই বাড়িতে এরকম কিছু একটা আওয়াজ শুনতে পাই, আমরা গত রাতে শুনতে পেলাম। তারপর উনি আমাদেরকে বললো যে তোমরা যদি বেশি ভয় পাও তাহলে তোমাদেরকে চলে যাওয়াই ভালো। আচ্ছা। যখন এই কথা বলছে তখন আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার সহযোগীরা শোনে নাই। তখন আমি বলছি যে এখানে নিশ্চয়ই কোনো মারাত্মক কোনো ঘটনা ঘটছে। তো তারপর আমি বললাম যে না, এটা তাদেরকে বলা যাবে না, কাজও তো আমাকে সাকসেসফুল করে যেতে হবে। তো আমি আবার আসলাম, পুরো দিন কাজ করলাম। তৃতীয় রাত্রে আমি ইচ্ছে করে কিন্তু আমি ওই সোফাটা পরিষ্কার করি, সোফাটা পরিষ্কার করে ড্রয়িং এ সোফাটা নিচতলায়। আচ্ছা। তো নিচতলায় সেই ড্রয়িং। আপনারা থাকছিলেন কয়তলায়? আমরা নিচতলায় সবাই। ওকে। বেডরুম হচ্ছে 3টা আর গেস্ট রুম আছে 2টা। আচ্ছা। রুম বাড়িটা অনেক বিশাল বড়। সোফাতে যখন ঘুমাই তখন সোফাতে আমি এমন ভাবে ঘুমাইছি যে আমি যেদিকে মাথা রাখছি সেই দিকে হচ্ছে মেইন দরজা। আচ্ছা। আমার পাটা যেদিকে সেদিকে হচ্ছে একটা সিঁড়ি, বাড়ির সিঁড়িটা হচ্ছে রাউন্ড সিঁড়ি, গোল। আপনি ওই দিন সোফায় শুয়েছেন? সোফায় শুয়েছি। জিনিসটা কি বাড়িতে কিছু আছে কিনা বা কি ধরনের কি হয় দেখার জন্য। আমার একটা বিশ্বাস আছে যে আমার ভিতরে যেহেতু আল্লাহ তাআলার কালাম আছে, আমি অত সহজে কোনো কিছুতে ভয় পাচ্ছি না। তারপর যখন সবাই ঘুমিয়ে পড়ে রাত্রে 2:30 বা 3টা বাজে। আচ্ছা। তখন আমি ঘুমাই গেছি, কিন্তু ওই সময় যেন কি জন্য হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ড্রয়িং এতে লাইট দেখতে পাই, কিন্তু ড্রয়িং এ কিন্তু আসলে আমাদের কোনো লাইট নাই। আচ্ছা। ড্রয়িংটা উজ্জ্বল হয়ে গেছে, অনেক আলো। তো ড্রয়িং এর ভিতরে যে একটা বিম পিলার আছে, পিলারটা 3 তলা ছাদ পর্যন্ত লাগানো। আচ্ছা। তো এই হঠাৎ করে উপর ছাদের দিকে তাকালাম, দেখি ছাদেও স্পষ্ট 2 তলাও লাইট জ্বলে। আচ্ছা। পুরো বাড়িটাই কেমন আলোকিত উজ্জ্বল হয়ে গেছে। ড্রয়িং রুমে আপনি একাই শুয়েছেন? হ্যাঁ, আমি একাই শুয়েছি। আচ্ছা। ওদেরকে আবার বলিনি যে আমি এখানে শুয়েছি। আমি প্রথম কিন্তু তাদের সাথে শুয়েছিলাম। পরে আপনি উঠে এখানে চলে আসছি। 5-7 মিনিট হবে আমি এগুলো চিন্তা ভাবনা করতেছি এবং তাকেই দেখতেছি। হঠাৎ করে আমি শুনতে পাই আমরা নুপুরের আওয়াজ। যখন নুপুরের আওয়াজ শুনি তখন আওয়াজটা এরকম জানি সিঁড়ি বেয়ে হয়তো বা কেউ নামছে। যখন নামছে আমি ওইদিকে মুভ করি, সিঁড়িতে কেউ নামে কিনা। মেইন সিঁড়ি যেটা 2 তলার, আর এক্সট্রা একটা সিঁড়ি আছে সাদা ওঠার জন্য, ওইটা না। তো ওইদিকে যখন তাকাই তখন দেখি যে সাদা ড্রেস পরা, পায়ের নুপুরও আছে, একটা মেয়ে সাদা ওড়নাটা মাটিতে ঝুলছে, আস্তে আস্তে নামছে। 2 তলা থেকে নামছে। আর কদমগুলো এমন অবস্থায় ফেলছে, প্রত্যেক সিঁড়িতে একটা করে পা ফেলছে, মনে হয় 2 সেকেন্ড বা 3 সেকেন্ড করে সময় নিচ্ছে। খুব ধীরে ধীরে নামছে। তো এটা দেখে আমি মোটামুটি ভয় পাচ্ছি। দেখতে কেমন মনে হচ্ছিল চেহারা? আমি প্রথমত তো আমার পায়ে চোখ যায়, তো পুরো বডিটা এখনো আসে না আমার সামনে। আচ্ছা। আস্তে আস্তে যখন নামতেছে তখন পুরো বডিটা আসতেছে। যখন পুরো বডিটা আমার সামনে আসলো তখন দেখলাম যে চুলগুলা তো তার সাইড দিয়ে পড়া, যেমন আয়রন হিট দিয়ে যেমন মানুষের চাবায় হ্যাঁ স্প্রেড করা হয়, তেমন মানে কেমন জানি বেগুন পোড়ার মতন পুড়ে আছে। কোনটা? মুখটা, ফেসটা। ওকে। আবার ব্লাডও বের হচ্ছে।
আচ্ছা ব্লাড কোথা থেকে বেরোচ্ছে না, এবং মুখ থেকে এবং নাক থেকে ব্লাড ঝরছে। আচ্ছা ব্লাডটা এমন ভাবে ঝরছে যে সাদা ড্রেসটাতে লাগিয়ে আছে এবং সাদা ড্রেসটা দেখে বিশ্রী লাগছে, আর ভয়ঙ্কর একটা বিষয়। আচ্ছা তো এটা যখন সিঁড়ি ক্রস করে যখন এদিকে আসতেছে, আপনার দিকে? আমার দিকে আসতেছে, ওকে তো মেন দরজার দিকে আসছে। আমি তো এদিকে মাথা শোয়া, ঘাড় তুলে যদি আমি চাই তাহলে মনে হয় আমি এখানে অজ্ঞান হয়ে যাব। আচ্ছা আমার কাছে এরকম লাগতেছে, এবং নিজের শরীরটা খুব ঘেমে গেছে, লড়াই করতেছি, এরকম শরীরে ক্লান্ত মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি জিনিসটা দেখতেছি নীরবে। আচ্ছা আর আমি এমন ভাবে আছি যে সে যাতে না বুঝতে পারে যে কেউ এখানে আছে, একদম পুতুলের মতো পড়ে আছি। আচ্ছা তো যখন সামনের দিকে আসছে, আস্তে আস্তে একটা গন্ধ অনুভব করতে পারি। গন্ধটা বিশ্রী গন্ধ, তো কিসের গন্ধ এটা আমি আপনাকে ভাষায় বলতে পারবো না। আচ্ছা আচ্ছা যত সামনের দিকে আসছে ততই গন্ধটা আরো বাড়ছে। তো বাড়তে বাড়তে এক সময় মানে আমার মাথার কাছে যখন এসে গেছে, তখন আমি ভাবতেছি আমি উঠে এখান থেকে দৌড় দিব, কিন্তু আবার ভাবতেছি ওইটা দৌড় দিলে যে আমার কোনো ক্ষতি হয়। ফাইনাল দেখি কি হয়, উনি আমার কোনো ক্ষতি করে কিনা। যখন দরজার সামনে উনি পা রাখলো, তখন দরজা কিন্তু অটোমেটিকলি খুলে যায়। কোন দরজা? মেইন দরজা। মেইন দরজা। তাহলে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে? আমি তো দরজার ভেতরে। দরজার ভেতরে আমি এই জন্য দেখতে পাচ্ছি যে বাইরের যে একটা আলো, দরজাটা খোলার সাথে সাথে যে পুরাতন দরজা ক্যারেক্টারের একটা আওয়াজ, সেই আওয়াজটাও পাইছি, এবং বাইরের যে একটা আবহাওয়ার যে একটা মানে উজ্জ্বলতা, সেটাও ঘরের ভিতরে প্রবেশ করছে। বলতে যাচ্ছি যে আপনি তো রুমের ভেতরে, জি সিঁড়ি আমি দিয়ে ড্রয়িং এর ভিতরে। ড্রয়িং এর ভেতরে তো মেইন দরজাটা কিন্তু ড্রয়িং দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে সে ড্রয়িং দিয়ে পার হয়ে মেইন দরজার দিকে গেছে। জি দরজাটা ক্রস করলে ড্রয়িংটা পড়ে। আচ্ছা ফার্স্টে ওকে। এভাবে আসলো, তার মানে ওড়নাটা মাটি পর্যন্ত আছে, ছেটে ছেটে যাচ্ছে আস্তে আস্তে। আমি কিন্তু ওদের ঘাড় উঁচু করে আর তাকাই নাই। তো 2-3 মিনিট পর আমি যখন ঘাড় উঁচু করে তাকাইছি, ঠিক আমি দেখতে পেলাম যে দরজাটা আসলেই খোলা। আচ্ছা আমি তখন উঠে, সে বের হয়ে গেছে। আচ্ছা, তো আমি উঠে আর বাইরের দিকে তাকাই নাই। আমি নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছি যে এটা কি দেখলাম আমি, এটা কিভাবে সম্ভব। ওকে। তখন ওইটা নিজে চিন্তা করতেছি, কিন্তু তখন ঘুমানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু ঘুমাইতেছি না। দরজা আমি একবার ভাবতেছি আমি লাগাই দিব, আবার ভাবতেছি লাগাই দিব না। তো ফাইনালি যখন সিদ্ধান্ত নিলাম যে দরজাটা এখন আমি লাগিয়ে তারপর শুব। দরজাটা 2টা পাল্লা, 2টা পাল্লা 2 দিকে অনেক বড় একটা দরজা, প্রায় 6 ফিটের মতন পাশে। তো দরজার 2টা পাল্লা যখন 2 হাতে আমি ধরে যখন লক দিব, তখন ওই বাড়ির সাইডে যে একটা পুকুর আছে, সেই পুকুরের দিকে চোখটা যায়, ওই দরজার সরাসরি পুকুর ঘাটটা। আচ্ছা, ওইদিকে যখন চোখটা যায়, তখন দেখছি সে ওয়াশ হচ্ছে, ফ্রেশ হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ওটা দেখে আমি ভাবছি যে ফ্রেশ হলে তো আবার এদিকে আসতে পারে, দেখি। তখন দেখলাম ফ্রেশ হয়ে উনি আবার ঠিক এই দিকে আসতেছে, দরজার দিকে আসতেছে। তখন আমি আবার আগের জায়গায় ঠিক আগের মতো করে শুয়ে যাই। তো ওইখান থেকে শোয়ার পর দেখলাম ভিতরে আবার প্রবেশ করলো। প্রবেশ করার পরে উনি উপরে উঠলো, ডাইনিং টেবিলে একইভাবে একই রাস্তায় এই একই রকম হাঁটা চলা। তো উপরে উঠে উনি ডাইনিং টেবিলে যে নাস্তা করে মানুষ, ঠিক সেরকম প্লেটের আওয়াজ, ডাইনিং মানে খাচ্ছে, খাওয়ার আওয়াজ। আচ্ছা, এটা উপর থেকে 2 তলায় হচ্ছে। আচ্ছা। তো আমি ওই সময় উপরে ওঠার জন্য চেষ্টা করলাম। আমি যখন উঠে দাঁড়াই যে আমি এখন উপরে উঠবো, যখন ওনার মুখটা আমি যখন আসছে, তখন কিন্তু মুখটা পুরো ফ্রেশ। যখন পুকুর থেকে আসছে তখন কোনো ব্লাডও নাই, একটা সুইট একটা চিহ্ন। তো আমি যখন উঠে দাঁড়াই যে উপরে আমি যাবো, তখন কিন্তু লাইট অটোমেটিক অফ হয়ে যায়। সব বাড়ির লাইট অফ হয়ে যায়, পুরো বাড়ির লাইট অফ হয়ে যায়। বাড়ির লাইট অফ হয়ে যাওয়ার পরে আমি পিছনে আর ওদিকে সামনের দিকে পা দিয়ে নেই, যে আসি তো অনেক দিন, দেখা যাবে, ধীরে ধীরে দেখা যাবে। এখন যদি ওনাকে বিরক্ত করি তাহলে একটা বড় ধরনের সংঘাত হতে পারে। তো এই জন্য আমি ওদিকে চাইনি, সোফাতে শুয়ে দিলাম, সারা রাত শুয়ে দিলাম। পরে যখন ফজর আজান দেয়, মসজিদ তো কাছেই, আজান নেমে ঘুম ভাঙার পর আমি উঠে আমি কি দেখতে চাইলাম যে উনি যে সিঁড়ি বেয়ে নামলো, দরজা অটোমেটিক খুললো, উনি তো দরজা মারলো না, দরজা কি খোলা আছে কিনা। আচ্ছা। আমি যখন দরজার দিকে তাই, তখন দেখি দরজা ঠিকই খোলা আছে, এবং ওড়নাটা মাটিতে পড়ে আছে, ঝাড়ু দিলে যেমন চিহ্নটাও রয়ে গেছে। তখন আমি ভাবছি যে এটা কোনো স্বপ্ন নয়, মানুষ হতে পারে স্বপ্ন বা দুঃস্বপ্ন হতে পারে, ঘুমের ঘরে অনেক কিছুই হয়, এটা একটা বাস্তব। ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম ওরা কাজ করতেছে। সেম টাইম আমরা 4র্থ রাত, সারাদিন গেল। রাত্রের বেলা যখন আমরা আবার ঘুমাতে যাই, আর সবাই যখন ঘুমায়, মানে কেউ ঘুমায় গেছে, একজনের হঠাৎ করে রাত্রে 2টা-2:30 দিকে উঠবে,
আপনার সাথে যারা কাজ করতে, হ্যাঁ আমার সাথে যারা কাজ করতেছে। তো আমি কিন্তু ওই দিনও সোফায় ঘুমিয়ে আছি, আমি প্রতিদিন। এটা হচ্ছে আরেকদিন রাতের ঘটনা। ওকে। তো উনি যখন উঠে যখন বাথরুমের দিকে যায়, তখন বাথরুমে যাওয়ার পরে উনি বাথরুমের ভিতরে প্রবেশ করবে যে রুমে, সেই রুমে প্রবেশ করার মাত্র দরজায় হোঁচট খায়। আচ্ছা। এই কে, মানে এভাবে একটা ধমক দেয়, এই কে, স্বাধীন ভাই নাকি, কারোর সাথে একটা ধাক্কা খায়। তখন ভাবছে আপনি কিনা? হ্যাঁ তখন ভাবছে আমি কিনা, আমাকে তো বিছানায় দেখে নাই, আমি যে আবার সোফাতে আছি সেটা তো জানে না, সেই জন্য ভাবছে যে হয়তো বা আমি। এই কে, স্বাধীন ভাই নাকি, তুমি এভাবে তুমি অন্ধকারের ভিতরে। তখন এটুকু যখন বলে তখন আমি আওয়াজ শুনতে পাই। আচ্ছা। আমি তো ভাবছি যে ও সত্যি ভয় পাবে, তো একটু পর আর নেক্সট টাইম কোনো আওয়াজ দেয় না। সকালবেলা আমরা তারপর দিন তারা অজ্ঞান পাই ওখানে। আপনি আর উঠে গেলেন না? আমি আর উঠে যাই নাই। কেন? আমি চাই নাই এজন্য যে তখন আমি ডাক দিলে অথবা ও ভয় পেতে পারে, কিন্তু নেক্সট টাইম যখন আওয়াজ দিল না, আমি চিন্তা ভাবনা করতেছি অন্যটা, আচ্ছা উনি আজকেও সেরকম একটা কিছু করে কিনা। মানে আপনি আর পরবর্তীতে তার কথাবার্তা না শুনে খুব একটা গ্রাহ্য করেন? করিনি, হয়তোবা কিছু একটা হয়নি। জি ঠিক। তো ওদিকে না যাওয়ার পরে পরদিন সকালবেলা যখন পাই, তখন আমি ভাবছি যে এটা আমার তো মস্ত বড় ভুল হয়ে গেছে, আমার তো অনেক ক্ষতি হতে পারতো। যেহেতু আমি শুনছি, আওয়াজটা শুনছি, তার কাছে আমার যাওয়ার প্রয়োজন ছিল। তারপর আমি সতর্ক করে দিই যে তোমরা কেউ রাত্রেবেলা বের হো না। মানে তাকে জিজ্ঞেস করেননি সে যখন অজ্ঞান অবস্থায় পেয়েছেন সে কি দেখেছিল, আসলে কি হয়েছে? জিজ্ঞেস করছি, সে শুধু এটুকু বলছে যে আমি যখন দরজা ক্রস করব কোনো মানুষ দেখতে পাই না, কিন্তু আমার হুবহু একটা মানুষের মতন যে দুই হাত দিয়ে জোরে করে ধাক্কা দিলে যেমন লাগে ঠিক সেরকম লাগছে। পরে গেছে অলরেডি, কিন্তু ফুল মাটিতে কিন্তু শুয়ে পড়ে নাই। তো যখন বসে পড়েছে তখন উনি দেখতে পায় সিলিং এর ভিতর নাকি তার মানে এমন একটা উঁচু একটা মানুষ দেখতে পায়, শুধু কালো, এটুকু বলছে কালো, একদম কালো একটা ছায়ার মতো, সিলিং এ তার মাথা ঠেকানো, তার দিকে চাই হাসি মারছে, হাসি মারার পরে সেন্সলেস হয়ে যায়। তো এটুকু বলছে। পরে উনি কিন্তু চলে আসে, সকালবেলা উনি চলে আসে, বিল্ডিং কাজ করে নাই, ওনার সাথে আরো একজন চলে আসে। আচ্ছা, তার মানে আপনারা যে 3-4 জন ছিলেন ওখান থেকে দুইজন চলে আসে, ঘটনার পরে দুজন চলে আসে, ভয়ে চলে যায়। হ্যাঁ, তো একজন ছিল, তো ওনাকে আমি সতর্ক করে দিই, সাবধান করে দিই যে তুমি রাত্রেবেলা ওঠো না, আর আমি তোমার পাশে শুভ, সমস্যা নেই। আচ্ছা, তো আমি তার পাশে শুইতাম, দেখি যে ডাইনিং টেবিল। এটা কতদিন তখন পার হয়ে গেছে? ওই 5ম রাত্রে, প্রতিদিনই ধারাবাহিক ভাবে হচ্ছে। আচ্ছা, এই টুকটাক ঘটনা প্রতিদিন ঘটেই চলছে। আচ্ছা, এটা হচ্ছে 5ম দিনের ঘটনা বলছেন আপনি? আমরা দুজনে কিন্তু ক্লামবোর্ড খেলছি বাজার থেকে আসতে আসতে প্রায় 12টা, 12:30 বাজে গেছে। আচ্ছা, তো 12:30টার সময় আসার পরে আমি ভাবছি যে যত রাত হবে তত ঘুমটা আমাদের গভীর হবে, আমরা অন্য কিছু দেখবো না বা বুঝবো না। উনিও শুইছে, আমিও শুইছি। তো হঠাৎ করে ও নিচের থেকে আমাকে বলতেছে, স্বাধীন, এই বাড়িতে যে কিছুগুলো আছে রহস্য উদ্ধারণ করার দরকার, কি ঘটেছে বাড়িতে। আচ্ছা, আমি বলছি যে তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, তুমি শুয়ে ঘুমাও, কালকে সকালে দেখা যাবে। আচ্ছা, তো নিজে থেকে কিন্তু আগ্রহ করে এক এক সময় এক এক প্রশ্ন করছে, এই জন্য কিন্তু ঘুমও আসছে না। আমি প্রশ্নের উত্তর দিচ্ছি বা আমি প্রশ্ন করছি, সময় চলে যাচ্ছে। রাতে যখন 3টা বাজে তখন কেউ যেন ফ্রেশ হলে যে টয়লেটের যে পানির আওয়াজ, সেই পানির আওয়াজ শুনতে পাই। দুজনে চিন্তা ভাবনা করলাম চল আজকে দেখবো। তো সাহস আছে? হ্যাঁ, সাহস আছে। তো আমরা যখন সিঁড়ি ক্রস করে যখন উপর দিকে ওঠার চেষ্টা করি, দোতলায় যখন প্রথম পা দেই, তখন একটা আওয়াজ আসে যে তোমরা তোমাদের কাজের জন্য এসেছো, আমি আমার কাজে আছি, আমাকে বিরক্ত করো না, তোমরা তোমাদের অনুভবে থাকো। আওয়াজটা কিরকম ছিল? মানে পুরুষ, মহিলা? আওয়াজটা মহিলারই ছিল। আচ্ছা, আনমেরিড মেয়েদের মতোই, মহিলার মতোই আর কি আওয়াজটা আসছে। তো আওয়াজটা খুব একটু জোর মুখ করে কথা বললে যেমন হয় না, শক্তি করে কথা বললে এরকম। আচ্ছা আচ্ছা। তো এটা আমি শুনে তারপর আমরা দুজনে সামনে থেকে ক্রস করে না। তারপর দিন আমরা ফোনে ম্যানেজারকে বলি যে ভাই, এই ঘটনা, আমরা তো এখানে থাকতে পারতেছি না, হুজুরের সাথে পরামর্শ করো, হুজুর একটা পরামর্শ দিবে। আচ্ছা, তো হুজুরের সাথে পরামর্শ করলাম। হুজুর বলল যে তোমরা এরকম হচ্ছে তোমাদের সাথে প্রতি রাত্রে, তুমি আমাকে বললেই হতো। আমি বললাম না যে এরকম যে প্রতি রাত্রে হবে সেটা আমাদের বিশ্বাস ছিল না, সেই জন্য আমরা ওকে বলে দেখেছি সমাধান হতে হয় কিনা। তো হুজুর বললো যে, মানে হুজুর পুরো ঘটনা বললো, এই বাড়িতে একটা মেয়ে বাড়ির ওলার ছেলের সাথে লাভ করতো। আচ্ছা, তো যার কারণে ওই যে পিলারটার কথা বলছি, ওই পিলারে বেঁধে তাকে জবাই করে হত্যা করা হয়। ছেলে থাকতো আমেরিকা, ছেলে আমেরিকা থেকে দেশে ফিরে নাই। ওই মেয়েরা এই বাড়িতে ভাড়া থাকতো? ওই মেয়েরা ভাড়া থাকতো না, মেয়ে পাশে গ্রামে থাকতো, চাচাতো ভাই, কাজিন। ওকে। তো মেয়েকে ডেকে এনে করা হয়।
এরপর থেকে সবাই বাড়ি ছাড়া। এরপর থেকে অদ্ভুত ঘটনা ঘটছে। ভিতরে আমরা পরে যেটা শুনতে পাই হুজুরের কাছ থেকে যে ওইখানে আরো 2টা মাদ্রাসা ছাত্র ডেট হয়েছে, এই বাড়িতে মারা গেছে। কিভাবে? তারা যদি বাউন্ডারির যে ওয়ালটা আছে, ওয়ালটা টপকে তারা বাড়িতে ঢুকতো, যখন খেলাধুলা করতো ওই পুকুর যে আছে সেই পুকুরে যদি গোসল করতে যেত তারা ফেরত আসতো না। আচ্ছা, যখন 2 জন এভাবে পরপর হয় 2 বছরে, তখন নিষেধ করা হয় যে বাড়ির বাউন্ডারিতে কেউ যাবে না। তারপর থেকে ওই বাড়ির মাঝখানে একটা আম গাছ আছে, ওই আম গাছের উপর নিশান টানানো হয়, যে বাড়িতে অনধিকার দেখা দিয়ে দেওয়া হয়। তো আমরা যখন যাই তখন কিন্তু নিশান পাই না। এটা শুনে এসে আমরা শুয়ে থাকি। তারপর দিন থেকে আমি যা দেখলাম 6ষ্ঠ রাতে উনি শুয়ে আছে, আমিও শুয়ে আছি। আমি নিজে থেকে আগ্রহবাদে উঠলাম যে আজকে পুরো দোতলায় ঘুরবো, কোথায় কি আছে আমি দেখবো। পুরো দোতলায় আমি ঘুরতেছি, তখন রাত্রে কিন্তু 11:30 বাজে, বেশি বাজে না। পুরো দোতলা এবং ছাদ পর্যন্ত গেছি। ছাদটা সেই আগের মতোই পরিষ্কার। ছাদে আমরা কিন্তু উঠি না ভয়ের জন্য যে এখানে নিশ্চয়ই কিছু একটা হয়, এখানে আমরা উঠবো না। তো ওই দিন আমি ছাদে উঠি 7:30টায়। ছাদে উঠে আমি আসি, আসার পর নিচে আসি। নিচে এসে কোথাও কোনো কিছু পাই নাই। যখন আমি শুইতে যাই তখন আমাকে নলেজ দেওয়া হয় তুমি কালকে এখান থেকে কাজ ছেড়ে চলে যাবে। মানে কি আপনি কিভাবে, মানে ঘুমের মধ্যে শোনেন? না, আমি যখন শুইতে যাই, শুবো বিছানা, আমি যখন কম্বলটা যখন টান দিচ্ছি, শীতকাল কিন্তু কুয়াশা। আচ্ছা আচ্ছা, যখন কম্বলটা টান দিচ্ছি ওই সময় কিন্তু বাইরে থেকে আওয়াজ আসতেছে, দরজার এপার থেকে আওয়াজ আসতেছে, কালকে তুমি এখান থেকে চলে যাবে। আচ্ছা, যখন এই আওয়াজটা আসে তখন আমার কাছে বিষয় ভয় হয়। আমি ওই ছেলেকে নিয়ে তাৎক্ষণিক ওখান থেকে বেরিয়ে যাই। রাতের বেলায় বেরিয়ে যাই। মাদ্রাসা হুজুর বলছে হুজুর আমি এখানে ঘুমাবো। আচ্ছা, তা হুজুর বলছে ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কাজ করে নামাজ পড়ে সন্ধ্যা টাইমে কাজ ছেড়ে বাড়িতে আর প্রবেশ করার দরকার নেই। মানে দিনের বেলা কাজগুলো করবে, রাতের বেলা এখানে থাকবে। আচ্ছা, তারপর আমরা ওই নির্দেশ অনুযায়ী কাজ করি। এটাই ছিল ফার্স্ট ঘটনা। দিনের বেলাতে আর কোনো কিছু দেখতে না, দিনের বেলাতে কোনো কিচ্ছু হতো না। আচ্ছা, এই বাড়িটার এখন কোনো খবর জানেন? এখন কি অবস্থায় আছে? আমি ম্যানেজারের কাছে একদিন ইনফরমেশন নিয়েছিলাম যে তারা কিভাবে কি হলো। তারা বড় হুজুরের মাধ্যমে বড় ধরনের 4টা শিশি নাকি বাড়ির চারপাশে গাড়া হয়েছে। আচ্ছা, বাড়ির নামটা বলতেছি না, যেহেতু বাড়িতে অবশ্যই আমরাও চাই না বাড়ির নামটা ইয়ে হোক। ডর মানে ভয়। জীবনে কখনো কখনো এমন সব ঘটনার মুখোমুখি আমরা হয়ে যাই যা সত্যিকার অর্থেই অনেক বেশি অবিশ্বাস্য, যার কোনো সমাধান থাকে না এবং যা আমাদেরকে মনে এমন ভাবে ছাপ ফেলে দেয় যুগের পর যুগ আমরা মনে রাখতে বাধ্য হই। যা যুক্তিসিদ্ধ, যার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, তা মন সহজে গ্রহণ করে এবং সহজেই ভুলে যায়। কিন্তু যেসব ঘটনার পেছনে অধিক জিজ্ঞাসা এবং অনুত্তর দায়ী, সেই সব ঘটনা যুগের পর যুগ মানুষের মনের অন্তরালে বাসা বেঁধে থাকে। যে বন্ধুরা আজকে এখানে ডরের গল্পগুলো বলছেন, তাদের মনের অন্তরে সেই সব ঘটনা বাসা বেঁধে আছে। আমরা তা আপনার মনে দেওয়ার চেষ্টা করছি। ডর মানে ভয়। ডর শুরু হলো আবারও। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বাররা সুমন ও রেহান অন দ্য স্পট এবং সাউন্ডে লোবান। ডরের রেসিপি একটু আগে আমরা বলে দিয়েছি এবং আশা করছি সেই রেসিপির মধ্যে থেকেই আপনারা ডর শুনছেন। ডর অনুষ্ঠানে আপনি যদি আপনার ভৌতিক ঘটনাগুলো নিয়ে আমাদের টিমের সাথে বসে আপনার এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করতে চান, অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন। তারপর ফোন থেকে যে ভয়েসটি আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে। তো
আমি এটুকু জানি যে বাড়ির 4টা কোণারে 4টা শিশির ভিতরে গাড়া আছে। এগুলো আপনার যে উনি যদি কেউ কোনো ক্ষতি হয় বাড়ির বিল্ডিং এর ভিতর হবে না, ভিতর থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এটা এই যে দুষ্ট মানে বদ্ধ করে মানে বিভিন্ন ভাবে বদ্ধ করা হয়েছে, তারপরেই থাকছে। এখন মানুষজন থাকছে কিন্তু তারা রাত্রের বেলা কেউ বিল্ডিং এর বাইরে যায় না, বিল্ডিং এর বাইরে কিন্তু বদ্ধ করা হয় নাই। আচ্ছা, দুর্দান্ত ঘটনা স্বাধীন ভাই। মানে আমি জাস্ট আপনি যখন বলছিলেন কল্পনা করছিলাম বাড়িটা কেমন হতে পারে, এবং এই বাড়িটা যদি আমরা কল্পনা করতে চাই অনেক ভয়ানক একটা বাড়ি, কল্পনায় কিন্তু শেষ করা যাবে না। আমার চোখের সামনে আদৌ ভাসে সেই বাড়ির ঘটনাটা। সেটাই, আপনি যেভাবে বর্ণনা করেছেন আই থিঙ্ক এটা সবাই কল্পনা করতে পারছে। বাড়িটা আসলে চোখের মধ্যে একটা দৃশ্য তৈরি হয়ে গেছে আমাদের। ডেফিনেটলি একটা ভালো সিদ্ধান্ত যে আপনি ওখানে আর কোনো কিছু না করে আপনি চলে এসেছেন। জি, যাই হোক, তো স্বাধীন ভাই প্রথম ঘটনা শুনলাম আপনার, এবং আই হোপ রেহান আমি আর তোর দুজনের কাছে দুর্দান্ত লেগেছে। তো আর কোনো ঘটনা আছে হয়তো বা আপনার কাছে, আমরা যেটা শুনেছিলাম ডট টিমের কাছে, তো এর পরবর্তীতে কোন ঘটনাটা আপনি বলবেন? এর পরবর্তীতে আমি একটা ঘটনা বলবো, সেটা চিটাগাং ফয়েজলেগের কথা মনে হয় অনেকেই শুনছে। রাইট, অলঙ্কারে আসলে স্বাভাবিক শোনার কথা, কারণ এটা একটা টুরিস্ট স্পট, ওখানে সবাই ঘুরতে যায়। জি, এবং ইনফ্যাক্ট আমি নিজেও গিয়েছি বেশ কয়েকবার। খুবই সুন্দর একটা জায়গা। একদিন আমি ওখানে পাহাড়তলি যে এলাকাটা আছে ওই এলাকায় আমি একটা হাউসের কাজ করতে চাই। আমাকে এখান থেকে আপনি যেহেতু এভাবে রঙের কাজ করেন, আপনাকে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতেই হয়, এবং বিশেষ করে পুরনো নতুন এসব বাড়িতে তো আমাদের কাজ। ওকে, তো একটা পাহাড়তলি একটা কাজের জন্য আমাকে এখান থেকে রাত্রে 9টার দিকে সায়দাবাদ থেকে গাড়িতে উঠে দেওয়া হয়। এটা হচ্ছে 2012 সালের ঘটনা। গাড়িতে আমি যখন স্টুডেন্ট গাড়িতে বসে আছিলাম তখন গাড়িটা কিন্তু পুরো বুকিং ছিল না। আচ্ছা, কিছু সিট খালি ছিল। আমার পার্শ্ববর্তী যে সিটটা ছিল ওই সিটটা খালি। আচ্ছা, আমি গ্লাসের পাশে বসা। তো আমি যখন রানিং হচ্ছে, আমি যখন ঘুমাচ্ছি, প্রথমত ঘুমালাম। ঘুমানোর পরে যখন গাড়িটা ল্যান্ড করলো একটা কোনো একটা ওই খাবারের হোস্টেলে, হাইওয়ের পাশে যে হোটেলগুলো থাকে, খাবারের রেস্টুরেন্টে, সুপারভাইজার যখন ডাক দেয় যে কিছু খেয়ে নেন, 15 মিনিটের বিরতি। তো ঠিক আছে, নামার পর কিন্তু আমার পাশে সিটে কেউ ছিল না। আচ্ছা, হালকা কিছু খাই, খাওয়া দাওয়ার পরে গাড়িতে উঠে দেখি আমার পাশের সিটে একজন লোক বাবা আছে। আচ্ছা, ওনার মাথায় একটা ক্যাপ আছে, গলায় একটা চেইনও আছে। ওকে, তো ওনাকে বললাম যে আঙ্কেল ওই ভিতরের সিটটা তো আমার, আপনি এই পাশের সিটে বসেন। উনি কোনো উত্তর না বলে আমাকে জায়গা দিল, আমি বসলাম। আপনি ভেতরের সিটে ঢুকে গেলেন, উনি পাশের সিটে বসলেন। আর বাসে তো আরো অনেক সিট মনে হয় ফাঁকা ছিল, অনেক সিট ফাঁকা, সেজন্য আমি পুরো মানুষ ভরেনি, সেজন্য কিন্তু আমি রিপ্লে করলাম না যে আপনার সিট কোনটা, সেই সিট আপনি চান। আচ্ছা আচ্ছা, হয়তো বা উনি আরেক সিট ছেড়ে আরেক সিটে আসছে। ওকে, 10-15 মিনিট পর লোকটা আমার দিকে একটু হাসি দেয়। আচ্ছা, মুস্কি একটা হাসি দেয়। তো হাসিটা তখন কি বাস ছেড়ে দিয়েছে? চলছে। আমি প্রশ্ন করলাম যে আপনি হাসলেন কেন? তুমি কোথায় যাচ্ছ? মানে লোকটা কিরকম, কেমন বয়সের ছিল? আমি বলছি লোকটা অর্ধেক বয়স, প্রায় 30 থেকে 35 এরকম হবে। লোকটার মাথায় একটা ক্যাপ, আগেই বললাম, গলায় একটা চেন আছে, হাতে একটা ঘড়িও আছে। আচ্ছা, আর লোকটাও খুব ফর্সা টাইপের। ওকে ওকে, তারপর কি জিজ্ঞেস করলো উনি আপনাকে? উনি আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ? তো আমি বললাম যে আমি পাহাড়তলিতে যাচ্ছি। পাহাড়তলিতে কি করবা? আমি পেইন্টের কাজ করি, তো ওখানে একটা হাউসের কাজে আমি কাজ করতে যাচ্ছি। এত রাতে তুমি একা পথ দিছো, তোমার সাথে কেউ নেই? ওই শহরে আমি আরো কয়েকবার গিয়েছি, আমার পরিচিত আছে। জি, পরিচিত আছে। তো উনি বলতেছে যে দেখো রাস্তাঘাটে বলা যায় না, বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো না। একজন কথায় অনেক কথা হয়েছে। কথা হওয়ার পরে কেন জিনিস হঠাৎ করে ঘুমিয়ে গেছি, বলতে পারি না। রানিং গাড়ি তো, আমি আবার গাড়িতে ঘুমাই হয়েছি। আমি যখন অলঙ্কার মোড়ে যখন গাড়িটা ল্যান্ড করে তখন আমি নামি, আমাকে ডেকে নেমে দেওয়া হয়। যখন নামবো তখন কিন্তু আমি লোকটাকে পাইনি। আচ্ছা, আমি কিন্তু মানে আপনি ঘুম থেকে জেগে দেখছেন যে উনি নেই। তো আমি যখন অলঙ্কার নামলাম, নামার পরে গাড়ি থেকে নামলাম, গাড়িটা বেশ অনেক দূরে চলে গেছে। আমার কাঁধে ব্যাগও আছে। কয়টার দিকে নামলেন আপনি? নামলাম আমরা 3:30টার দিকে, রাত 3:30। অলঙ্কার মোড়ে নামছি। 3টা দোকান খোলা আছে, 4 দোকান আমার জানার মধ্যে 3টা দোকান খোলেছি। 2টা দোকান আমি ক্রস করে 3 নম্বর দোকান, আমি 4 দোকানে যাই। আমি ভাবছি যে একটা চা খাবো, তারপরে আমি ওদিকে পথ দিব। আচ্ছা, তো যখন আমি 4 দোকান দিকে যাচ্ছি তখন দেখছি কিছু মানুষ এক জায়গায় একটা দাঁড়াই আছে। হঠাৎ করে ওই জায়গায় আমি যাই, মেন রোডের পাশেই। তো ওই জায়গায় যাওয়ার পর দেখে যে একটা লোক অ্যাক্সিডেন্ট করছে। খুব মারাত্মক অবস্থা। খুব মারাত্মক অবস্থা। 2-4 জন মানুষ দেখতেছে, খুব বেশি না। রাতের বেলা এত রাতে মানুষ তো নাই, 2-4 জন মানুষ। অনেক বড় ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট করছে। তো ওখানে যাওয়ার পরে তার গায়ে চামড়া চলে গেছে, খুব খারাপ দেখতে। তো আমি তো ভাবছি দেখে এসে কে, তো দেখতে যে আমি দেখতে পাই এই আমার পাশে যে লোকটি বসা ছিল, এই লোকটি। কি বলেন? জি। তখন আমি নিজেকে খুব সান্ত্বনা দিই
যে এটা না হয়তো আমার ভিতরে হতে পারতো। যাই হোক, ওখান থেকে আমি ফিরে এসে চার দোকানে চা খাচ্ছি, আর চার দোকানের সাথে কথা ওই লোকটা মানে কি ওখানেই পড়েছিল? হ্যাঁ, ওখানে পড়ে আছে। কিন্তু মানুষ ধরবে না? ডেট হয়ে গেছে, তার চামড়া চুমড়া চুলে সে মৃত্যু তো ওখানে জায়গায় মৃত্যু, কিন্তু পিষ্ট হয়ে গেছে, চাকার সাথে পুলিশ আসেনি বা মানুষজন হাসপাতালে তো অ্যাটলিস্ট নিবে। একটা মৃত মানুষ এভাবে পড়ে থাকবে আর সবাই স্বাভাবিক ভাবে চলাফেরা করবে? সবাই স্বাভাবিক চলাচল করতে। পুলিশ আছে, পাশে 3-4 জন পুলিশ আছে, কিন্তু ওইখানে নাই, একটু দূরে। আচ্ছা, চাদর দিয়ে, আমি বলে দিই, চাদর দিয়ে একটা পাটি দিয়ে চাদর দিয়ে ঢেকে রাখছে। আচ্ছা, আমি যখন যাই তখন এটা যখন সরায়, লাশটা দেখে কিন্তু মনে হয় যে অনেকক্ষণ আগে অ্যাক্সিডেন্টটা ঘটনা ঘটছে। আচ্ছা, বেশ প্রায় আরো 4-5 ঘন্টা আগে যেরকম ঘটনা ঘটতো, যেরকম হয় এরকম মনে হচ্ছিল। তাই আমি ওখান থেকে আসি চায়ের দোকানের সাথে কথা বলি যে এই লাস্টে পড়ে আছে, মানুষের কি নীতি দেখেন। উনি আর আমি কিন্তু একই গাড়িতে আসছি, একই সময় নামছি। আমি যখন নামবো তখন ওনাকে পাই নাই, এই জায়গায় ল্যান্ড করছে। দোকানদার হাসি দিয়ে বলতেছে যে তুমি এটা কি বলো, তোমার মাথা ঠিক আছে? আমি বলি কেন? কয় অ্যাক্সিডেন্টটা হয়েছে আরো 3 ঘন্টা আগে। বা এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কি কিছু? আমি যে পুরো বডিটা তুমি দেখতে পারি নাই, আমি মুখটা দেখি। ওই দোকানদারের সঙ্গে কথা বলে আমি বলছি, সেটা আমি বলছি যে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি কনফার্ম শিওর এই অ্যাক্সিডেন্টটা 3 ঘন্টা আগে হয়েছে? হ্যাঁ। আমি কনফার্ম শিওর। কেন? এখানে আরো যারা আছে, ওই দূরে আইনের লোক যারা আছে, ওদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমিও তো কনফার্ম শিওর আমার গাড়িতে উনি আসছে, আমার পাশে বসে আসছে, আমার সাথে কথাও বলছে। সব মানুষের কাছে বলিয়েন না। উনি আমাকে দোকানদার নিয়ে পড়লো, কিন্তু উনি আমাকে বলিয়েন না এই কথাটা যে বলার পর আমার মনটা খুব খারাপ হয়। এটা কি ঘটলো? আর যাই হোক, মানুষের মতো মানুষ থাকে, একটা ঘটনা ঘটতেই পারে। দোকানদারের কথা অনুযায়ী আমি আর কথা রিপ্লাই করি নাই, নিচের দিকে চাই চলে আসি, সামনের দিকে অগ্রসর হই। হেঁটে যাচ্ছি, একটা হোটেল খোলা আছে, রেস্টুরেন্ট। আমি ভাবছি যে এই রেস্টুরেন্টে আমি খাবো। আচ্ছা, তো ওই রেস্টুরেন্টের দিকে যখন যাচ্ছি তখন রেস্টুরেন্টটা খোলা, ধোঁয়ায় আচ্ছন্ন। রেস্টুরেন্টের ভিতরে বাইরে থেকে বোঝা যাচ্ছে না, দিনটাও শীতকাল, কুয়াশা। তো কুয়াশার জন্য বেশি একটা 100 থেকে 150 গজ দেখা যাচ্ছে, বাইরে দেখা যাচ্ছে না। তো আমি যখন যাই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি, ম্যানেজার কাউন্টার উপর খালি, ভিতরে 4-5টা টেবিল আছে। আচ্ছা, টেবিল অনুযায়ী চেয়ারে বসি, কই কেউ নাই। তো হঠাৎ ওয়েটার আসে কোনো কিছু না বলে। ওয়েটারটা দেখতে এরকম ছিল, কানগুলো অনেক লম্বা। আচ্ছা, নাকটা একদম থেতলানো, মানে এরকম একটা মানুষ যে এরকম হোটেলে চাকরি করবে সেটা মেনে নেওয়ার মতো না, মানে একটু অদ্ভুত টাইপের। আচ্ছা, তো এটা দেখে আমি তার দিকে অবাক হয়ে গেছি। কি, আমি তো কিছু অর্ডার দিলাম না, উনি আনতে নিয়ে আসলো, আরো কোনো খাবার নিয়ে আসছে, কাউকে দেখছিও না। তো আমি প্রশ্ন করলাম আপনাকে অর্ডার দিচ্ছে কে? অর্ডার দিতে হয় না, এখানে যারা আসে এইসবই খায়। আচ্ছা, বলে উনি চলে গেল। আমি তখন হাতের সেলফোনটা বের করে সেলফোনটা টিপ দিয়ে দেখতেছি ঘড়ির টাইম কয়টা বাজে, 4:15 মতো বাজে। ঘড়ির টাইমটা দেখে আমি বলছি যা দেখি কি দিছে খাওয়ার জন্য। তখন যখন আমি ঢাকনাটা উল্টাই, আসলে একটা ট্রে দিছে। এই ট্রেটা যখন উল্টাই ট্রের ভিতরে সুমন ভাই যা পাই, আমি লাইফে এরকম ঘটনা ঘটে নাই, অনেক ঘটনার ভিতরে এটা খুব দুর্দর্শ ঘটনা। ট্রের ভিতরে আমি হবু পুরো মানুষের একটা হাত এবং একটা মাথা সহকারে ওই ট্রের ভিতরে পাওয়া যায়। মাই গড! ঢাকনা দিয়ে গোড়া। আমি জোরে একটা চিৎকার মারছি, অনেক সজোরে। মানে আমার শরীরে যতটুকু শক্তি ছিল, এই শক্তি প্রয়োগ করে আমি চিৎকারটা দিয়ে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই। সো আমি ওখানে পাই না, ওখানে পড়ে থাকি। সকালবেলা আমি যখন সকাল 9টা 9:30 বাজে তখন আমি জ্ঞান হই কোথায় আছি? আমি হাউসে আছি, যে হাউসের উদ্দেশ্যে আমি রওনা হয়েছিলাম। আচ্ছা, তারপর আমি তাদেরকে প্রশ্ন করলাম যে আমি এখানে কিভাবে আসলাম। তারা বললো যে তুমি রাস্তায় অজ্ঞান হয়েছিলা। আচ্ছা, রাস্তায় অজ্ঞান হয়েছিলাম? হ্যাঁ, তুমি রাস্তায় অজ্ঞান ছিল, 2-1 লোক আর একজন পুলিশ ভাই তোমার মানি ব্যাগে বাসের টিকিট পেয়ে, আইডি কার্ড তো ছিলই, এবং আমাদের নাম্বার ফোন দিয়ে লাস্টে ওনাদের সাথে কন্ট্যাক্ট করছিলাম বাসের থেকে নামে যে আমি নামছি, আমি আসতেছি। তো সেলফোনে ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে আনা হয়। কয়টার দিকে তোমরা আমার নিয়ে আসছো? ফজরের থেকে আধা ঘন্টা পর। আচ্ছা, কিন্তু আমি কিন্তু ঢাকনা যখন উল্টে তখন কিন্তু 4:15 বাজে। তার এতক্ষণ আমাকে নিয়ে একটা ঘটনা ঘটছে আমি কিন্তু বলতেই পারি না। তখন আপনাকে রাস্তায় পেয়েছে না হোটেলে পেয়েছে? এই হোটেলটা ছিল না? এটি হোটেলটা ছিল না, আমাকে রাস্তায় পেয়েছে যারা বলে। তারপর আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমাকে তো রাস্তায় পাওয়ার কথা না, আমাকে তো এই ঘটনা হয়েছে, চল যাই। কোথায়? ওখানে। আমি বলছি রাতের বেলা গিয়ে আমার কি খেয়াল আছে? একটু খেয়াল করতে পারবি না যে তুই যে চায়ের দোকান থেকে আসছস, সেখান থেকে কতটুকু দূরে আসছস, হাতের কোন দিকে, এটা খেয়াল করতে পারবি না? হ্যাঁ, এটা খেয়াল করতে পারবো। আচ্ছা, অলঙ্কার মোড়ে আবার আসি এটাকে রসদ গঠন করার জন্য। আসার পর আমরা যখন ওইখান থেকে যাই তখন ঠিক চায়ের দোকানওয়ালাও ঠিকই আছে। তো অনেকে জিজ্ঞেস করছে ভাই গতকাল রাত্রে কি এখানে অ্যাক্সিডেন্ট ঘটছে? হ্যাঁ, গতকালকে রাতে এখানে আপনার 2টা 2:30টার দিকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। আচ্ছা আচ্ছা। অথচ আমি কিন্তু নামছিলাম 3:30টার দিকে।
দোকানদার আমাকে দেখে চিনে বলতে গাই ছেলে দাঁড়াও, আমাকে দাঁড়ানোর সময় না, আমি আসতেছি, নেক্সট টাইমে আসবো। ভাই তোমার সাথে কথা আছে? আমি কই না, আমি পরবর্তী কথা বলবো, আমি তো জানতেছি আমার সাথে কি বলবে। তখন আমরা ওদিক দিয়ে হাতের দিকে চেক করতে যাই, কিন্তু কোনো কোনো দোকান নাই, কোনো রেস্টুরেন্ট নাই, কোনো রেস্টুরেন্টে কোনো চিহ্ন হয় না। সব তারের গুডাউন আর তার মেশিনের মোল্ডিং মেশিন, বিভিন্ন ধরনের পুরাতন মালামালের সব দোকান, অনেক রাস্তা প্রায় ওখান থেকে ওই পর্যন্ত। তো এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। মাই গড, মানে স্বাধীন ভাইয়ের কাছ থেকে আজকে যে দুটো ঘটনা শুনলাম এখন পর্যন্ত, মানে দুর্দান্ত দুটো ঘটনা শুনেছি। সেকেন্ডটার কথা আমি কি বলবো, আসলে এটার মধ্যে আমি কোনো ধরনের, আমি আসলে লজিক খোঁজার চেষ্টা করছিলাম আপনি যখন বলছিলেন, কিন্তু আমি আসলে কোনো কিছু খুঁজে পেলাম না। জানি না আমার শ্রোতা বন্ধু যারা আছে তারা কিভাবে নিবে, তারা কোনো লজিক খুঁজে পায় কিনা। যদি পেয়ে থাকেন প্লিজ অবশ্যই আমাকে একটু জানাবেন, আমিও জানতে চাই। আমি চেষ্টা করেছিলাম এটা লজিক দিয়ে খণ্ডন করার, কিন্তু আমি মানে পারিনি। আমার কাছে খুব এই ঘটনাটা অনেক মানে মনে স্মৃতি রাখার মতো, প্রায় অনেকগুলো ঘটনা। তো থার্ড টাইম যে একটা ঘটনা বলতে চাই, আমি আর ঘটনা বলতে চাই। সেই ঘটনাটা হচ্ছে, ঘটনাটা সেটা আমার সাথে নয়, ঘটনাটা হচ্ছে আমাদের এলাকায়। ওকে, এটা মানে কোন এলাকায়? এটা আমাদের ময়মনসিংহ এলাকায়। আচ্ছা, আমাদের গ্রামে, ময়মনসিংহ এলাকা ফুলবাড়িয়া। আচ্ছা। তো আমার এক দুঃসম্পর্কের চাচা আছে, ওনার মাছ ধরার অত্যধিক নেশা। উনি সব টাইমে মাছ ধরে, শীতকালেও মাছ ধরে, বর্ষাকালেও একটা মাছ ধরে। এটা একটা নেশায়, শীতকালে বড়শি নিয়ে করে, আর বর্ষাকালে কুচ আছে যে আমরা কুচ নিয়ে সে রাত্রেবেলা বের হয়, তখন টিপটিপ বৃষ্টি পড়ে, হালকা হালকা বৃষ্টি পড়ে। আগের দিন খুব বড় বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি অনেক পানি হয়েছে। তো পানির ভিতরে যে ক্ষেতের যে আইল আছে, এই আইলের সাইড দিয়ে কিন্তু মাছ ভাসে। এই মাছ ভাসলে ওগুলো সে কুচ মেরে বাড়িতে নিয়ে আসে। এটা একটা তার নেশা, না পারলেও সে সারা রাত। আসলে মাছ ধরাটা একটা নেশাই, যারা ধরে অনেকেরই এরকম শুনেছি। আমি দেখতে পাচ্ছি যে কয়েকবারই সে মাছ ছাড়া কিন্তু সারা রাত পার করে দিছে। আচ্ছা, কিন্তু নেশায় পড়ে থাকে। তো ওই দিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়, আমি যখন মাদ্রাসা থেকে যাই তখন জিজ্ঞেস করছি যে চাচা কি আছে, মাছ ধরবে? মাছ পার না, আপনি কি করেন? তো সবার একটা নেশা থেকে, আমার কোনো অন্য টাকারও নেশা নাই, কোনো অন্য কোনো নেশা নাই, আমার মাছ ধরার নেশা। আচ্ছা ঠিক আছে, আমি আর নেক্সট চলে যাই। রাত্রে 11টার দিকে নাকি উনি একটা মাছ কোষ পাই, আমরা যে লাল কার্ফুটা বলি, সেই লাল কার্ফু একটা কার্ফু কোষ পাই বিলের এক সাইডে আইলের দ্বারে, অনেক বড় সড়ো। তো এটার পিছনেও নেশা ধরে অনেকক্ষণ ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কুচ মারবে সেরকম চান্স পাচ্ছে না। আচ্ছা, তো দুইবার কিন্তু কুচ মারছে। মাছের যে চামড়াটা, এই চামড়াটা কুচের ভিতরে বাজি চলে আসছে, কিন্তু মাছ আসেনি। তো উনি কিন্তু মাছের নেশাই আছে, যে এত বড় একটা মাছ পাইছে, দৌড়েই ছাড়বো যেখানেই যাক। মাছও কেমন ওর সাইড দিয়ে ঘুরতেছে, কিন্তু বাইরে ভিতরে যাচ্ছে না, বিলের ভিতরের দিকে যাচ্ছে না। তো মাছের পিছনে ঘুরতে 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 এমন এক জায়গায় একটা স্পটে আসছে। সেই স্পটটা আমরা দিনের বেলা একটু ভয় পাই, সবাই পায়, শুধু আমরা না, এলাকার সবাই। ওই জায়গায় 3টা তাল গাছ আছে। আচ্ছা, ওই তাল গাছের গোড়ায় প্রায় সময় মানুষ অজ্ঞান হয়ে থাকে, পড়ে থাকে, বা প্রায় সময় মুরগির, ছাগলের হাড্ডি পাওয়া যায়। আচ্ছা, তো উনি যখন এই জায়গাটা ক্রস হয়েছে, উনি কিন্তু খেয়াল করেন যে আমি এই জায়গায় আসছি। খেয়াল না করাতে উনি অনেকক্ষণ ধরে বসে আছে, চুপ করে বসে আছে। মাছটা ভাসবে, উনি ধরবে, ঠিক তাল গাছের গোড়ায়। তার কাছে করে বসে বসে যখন ভাবতেছে যে মাছটা ভাসে না কেন, যখন অপেক্ষা করতে করতে যখন পেছন দিকে উঠে চলে আসবে, তখন পেছন দিকে তাকে দেখে খুব খাটো, একদম শর্ট, প্রায় 2 থেকে 2.5 ফিট লম্বা একটা বাচ্চা ছেলে দাঁড়ায় আছেন উলঙ্গ অবস্থায়। ওকে, দাঁড়াইয়া মানে বলতেছে যে তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। এত রাত্রে এই বাচ্চা থেকে আমার বাড়িতে নিয়ে যেতে বলে। উনি তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে দেয় দৌড়, জোরতে বাড়িতে চলে আসে। পরে সবাইকে বলে যে আমি বাচ্চা দেখতে পারছি। সবাই তো সন্দেহ করছে যে এই ঘটনায় একটা কিছু ঘটছে। তো আমাদের গ্রাম্য অঞ্চলে আবার কিছু কিছু জানি না, কুসংস্কারী আমরা মানি, তারপরে সেগুলো তারা নিয়ম মানে যে গরম পানি করে ওয়াশ করায়। গরম পানি করে যখন ওয়াশ করলো, আমরা দেখতে পেলাম তার শরীর থেকে পিছলা জাতীয় কিছু একটা বের হয়েছে, অনেক পিছলা। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় তারা গোসল করানো হয়েছে। পিছলা যে পিছলেই যাচ্ছে, মানে 1.5 কাটলে যে পদার্থটা বের হয় এরকম। তারপর কবিরাজ তাকে দিল। উনি আবার এগুলো বিশ্বাসী না, কিছু না, এটা এগুলো ধরে আবার সেরে যাবে। বারবার বাইরে থেকে নিষেধ করার পর ওদিন কিন্তু ওদিনও বের হয়। বের হওয়ার পরে তারপর উনি যখন যায় রাত্রে, তখন 2:30টার দিকে, ওই দিন কিন্তু সে কুচ নিয়ে বের হয় নাই। ওই দিন কি করছে, আইল কেটে
আইলের ভিতরে যে একটা খাঁচার মতো একটা আমরা মাছ ধরার মতো যে জিনিসটা বানাই এটা ফিট করছে। আচ্ছা, ওখানে বারবার কিছুক্ষণ পরে বসে থাকে। একটা তেঁতুল গাছও আছে আচ্ছা, ওই জায়গায়, তেঁতুল গাছের গোড়ায় একটা ফিট করছে। উনি জানে তেঁতুল গাছটা একটু ভয়ানক, তারপর ওই সবটা বিশ্বাস করে না। যদি বিশ্বাসই করতো তাহলে তো ভয়ে তো বাড়িতে বসে থাকতো। প্রথম ঘটনা যাওয়ার কথা ছিল না। ওকে, তারপরে ও দুঃসাহসের অনুযায়ী উনি গেছে, কিন্তু উনি দেখতে পায় একটা নববধূ হাতে একটা পুটলা নিয়ে তেঁতুল গাছের গোড়ায় দাঁড়াই আছে। রাতে 11:30 বা 12টার দিকে দাঁড়াই আছে। তো ওনাকে ডাকতেছে, মানে ডাকতেছে বলতে তোমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে ইশারাতে ডাক দিছে। হঠাৎ করে উনি নারী লোভের ভিতর পড়ে যায়। তা উনি ওনার পিছনে, উনি আস্তে আস্তে সামনে এগোচ্ছে, উনিও সামনের দিকে এগোচ্ছে। এগোতে 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 ওই ঠিক আগের জায়গাতে, যে জায়গায় আগের দিন যে ঘটনাটা ঘটেছে ওই জায়গায় যায়। আচ্ছা, ওই জায়গায় যাওয়ানোর পরে ওখানে ছোট্ট একটা নাল আছে, খাল বলি না, ছোট ছোট যেটা, এই নালটা মেয়েটা পার হয়। নালটা যখন পার হয় ওনার কিন্তু কাপড় ভিজে নাই। চাচার কিন্তু ওদিকে খেয়াল নাই। আচ্ছা, ওদিকে সে খেয়াল করে নাই। ওদিকে খেয়াল না করে সে কিন্তু নালের ভিতরে পা দেয়। যখনই নালের ভিতরে পা দেয় তখনই তার দুর্ঘটনা ঘটে। তারপর কি ঘটে আমরা জানি না। তারপর দিন তার লাশ পাওয়া যায় ঘাটটা পিছন দিকে ঘোরানো, ঘাটটা পিছন দিকে ঘোরানো। মানে এইভাবে যে উনি দেখেছে, তো আপনারা এটা কিভাবে জানেন? এইভাবে যে উনি দেখেছে এটা জানার জন্য একটা লোক ছিল আপনার 500 কিলোমিটার একটা গ্রামে। উনি যেটা উনার থেকে বলা আর কি শোনা, সবাই তো সবকিছু দেখে না। উনি দেখছে যে উনি একজনের পিছে যাচ্ছে। মানে উনি রাতের বেলা দেখেছে? রাতের বেলা দেখেছে। অনেকের মানুষ তো গ্রামে তো অনেকে অনেক বাইরে থাকে। ওকে, মানে বাইরে একজন ছিল, দেখতে পেয়েছে রাতের বেলা একটা মেয়ে যাচ্ছে এবং মেয়ের পেছনে পেছনে উনিও যাচ্ছে। উনি ওনার পিছনে যাচ্ছে এবং তেঁতুল গাছের গোড়া থেকে যাচ্ছে, এটা কিন্তু ফিল করে। এটা কিন্তু আমরা জানি না, এটা আমরা জানি না যে এরকম ঘটনা। যখন লাশটা পাওয়া যায়, ঠিক লাশটা পাওয়া যাওয়ার পরেই কিন্তু এই ঘটনাটা আমরা শুনতে পাই। ঘটনাটা কি ঘটেছে, এরকম ঘটনা যে ঘটেছে, লাশ যখন চাচার ধোয়াইতে নেয় তখন কিন্তু ঘাটটা একদম লেলা, মানে গাড়ির ভিতরে যে কোনো মানে একটা হাড্ডি থাকে, হাড়ের কোনো কিচ্ছু পাই নাই, একদম রাবারের মতন। তো উনি যখন এভাবে জানাজার হয়, তারপর আমাদের ওই সেকেন্ড টাইমে যে দেখছে উনি আমাদের সাথে সবার সাথে বাড়িতে সবার সাথে বলে যে এই ঘটনা তোমরা কেউ দেখছো কিনা আমি জানি না, ওনার মৃত্যুর কারণ হলো এইটা। তার মানে উনি যখন রাতের বেলা দেখেছে উনি হয়তোবা এই ধরনের কিছু চিন্তা করেনি, মানে ভুতুরে কিছু চিন্তা না, ভুতুরে কোনো চিন্তা করেনি। উনি হয়তোবা অন্য কিছুই ভেবেছে। উনিও অন্য কিছু ভাবছে। উনি হয়তোবা এটাই ভাবছে যে উনি না হয় আমি যেতাম। ওকে, মানে ওই মেয়েটার একটা মেয়ে লোভের ব্যাপারটাই কাজ করেছে। কিন্তু পরবর্তীতে যখন ওনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তখন উনি শেয়ার করছে, মানে বুঝতে পেরেছে যে আসলে ঘটনাটা কি ঘটেছে। ওকে, মাই গড, 3টা ঘটনা পেলাম আপনার কাছ থেকে স্বাধীন ভাই, এবং 3টা ঘটনাই আমাদের সবার পছন্দ হয়েছে। বিশেষ করে আমাদের দুজনের তো দুর্দান্ত লেগেছে। আই হোপ যে আমাদের যে শ্রোতা আছে তারা শুনলেও খুবই পছন্দ করবে। তো অনেক ধন্যবাদ স্বাধীন ভাই যে আমাদের জার্নিতে আসার জন্য এবং আপনার এই অভিজ্ঞতার কথাগুলো বলার জন্য। ভবিষ্যতে হয়তোবা কোনো একটা জার্নিতে আবারও আপনাকে আমরা পেতে পারি। ওকে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তো একটার পর একটা ঘটনা শুনছি, বিশেষ করে আজকে রেহান প্রথম যেই ঘটনা দিয়ে শুরু করলাম আমরা, আই থিঙ্ক দুর্দান্ত একটা ঘটনা, এবং ডেফিনেটলি চেষ্টা থাকবে আমার আর তোর ওই বাড়িটার মধ্যে একবার হলো যাওয়ার যেন সুযোগ ঘটে, সেই চেষ্টাটা আমরা চালাই যাব। তবে আপাতত যেই চেষ্টা করি, চল মানে সময় আর নষ্ট না করে, সানি ভাই আছে এই মুহূর্তে আমাদের সঙ্গে, একটু তার কাছে চলে যাই। তারও এমন অনেক ধরনের নাকি ঘটনা আছে ডট টিমের কাছে শুনছি। তো সানি ভাইয়ের পরিচয়টা একটু সানি ভাইয়ের কাছেই জানি, একটু আপনার মুখে শুনি, সবাই শুনতে পাবে। আমি সানি আল ইসলাম। ওকে, কোথায় থাকেন আপনি? আমি নাটোর কানাইখালী থেকে। নাটোর থেকে এই জার্নিতে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ সানি ভাই এত দূর থেকে আমাদের জার্নিতে যোগ দেওয়ার জন্য। তো সানি ভাই, যেটা শুনেছিলাম যে ডট টিমের কাছে আপনার সম্পর্কে আপনার বেশ কয়েকটা ঘটনা আছে, বিশেষ করে খুব কাছের মানুষদেরকে নিয়ে আপনার কিছু ঘটনার অভিজ্ঞতা রয়েছে। তো আমরা শুরু করি। প্রথম কোন ঘটনাটা আপনি আমাদেরকে শোনাতে চান? নিজের ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি আগে শেয়ার করতে চাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনার ছোট ভাইয়ের ঘটনা দিয়ে আজকে শুরু করি। আমার বাবা মার খুব ইচ্ছা ছিল আমার ছোট ভাইকে হাফিজিয়া মাদ্রাসায় পড়ানোর। আচ্ছা, তার আগে একটু বলেন তো এই ঘটনাটা আজ থেকে কতদিন আগের ঘটনা? আজ থেকে 5-7 বছর আগের ঘটনা। কোথায় ঘটেছিল এটা? এটা 2 স্টেপে ঘটে। তো প্রথমবার নাটোরে ঘটে এবং দ্বিতীয়বার জয়পুরহাটে ঘটে। ডর মানে ভয়। ডর শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজি কিবরিয়া, সুমন, রেহান এবং লোবান। রাতের গভীরতা, রাতের দ্বীপ্রহর, অদ্ভুত রকমের এক মায়াময়তা। এই মায়াবী রাতে কারো কারো কাছে চমৎকার একটা অনুভূতি, কিন্তু আমরা সেই সব অনুভূতি খুঁজে বেড়াচ্ছি
যা একেবারেই অবৈজ্ঞানিক, মনের অন্তরালে বিভিন্ন রকম প্রশ্নের জন্ম দেয়, ভয়ের জন্ম দেয়। কারণ ডর মানে ভয়। ডর। আমরা শুরু থেকেই শুনি। ক্লাস 4 পাশ করানোর পর আমার ছোট ভাইকে আমাদের নাটোরের এক হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করানো। তো আমাদের বাসা থেকে সেটা 2.5-3 কিলোমিটার দূরে ছিল। তো সেই কারণে প্রতি শুক্রবারে সকালে সে চলে আসতো এবং বিকেল বেলা তাকে আবার পৌঁছে দেওয়া হতো মাদ্রাসায়। তো কোনো এক শুক্রবারে এসে সে বাসায় বলছে যে মাদ্রাসার ছাদ থেকে তাকে একজন সাদা কাপড় পরা, স্বাভাবিক মানুষের চেয়ে একটু লম্বা এরকম একটা লোক তাকে প্রতিনিয়ত ডাকে। সে বাথরুমে গেলে বা বাইরে আসলে বা খেলতে গেলে। মাদ্রাসার ছাদ থেকে ডাকে মানে কখন? এটা সে যখন বের হয় সেই সময়। এটা কি দিনের বেলাতেও ঘটে? দিনের বেলাও ঘটে। আচ্ছা, সে দেখতে পাচ্ছে কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে না। তো এই অবস্থায় সে 2-3 সপ্তাহ একই রকমের ব্যাপার যখন বলতে থাকে, তো ছোট মানুষ সে কি দেখছে না দেখছে এই জন্য বাসার লোকজন তেমন একটা কেয়ার নেয় নাই। আচ্ছা। তো এক পর্যায়ে সে এক শুক্রবারে খুব ভয় পাচ্ছে, সে আর যাবে না। তো আব্বু আর তাকে জোরাজুরি করে নাই। তো সেদিন তাকে রাখার জন্য চিন্তা ভাবনা করে যে পরের দিন সকালে হয়তো বা তাকে দিয়ে আসবে। ওকে। তো সেদিন রাতে সে ঘুমিয়ে পড়ছে, তখন রাত 11:30 বা 12টা এরকম বাজে। তো এরকম সময়ে একটা লোককে বিছানা থেকে কিছু উপরে উঠানোর পর ছেড়ে দিলে পরে যেরকম একটা ধপ করে আওয়াজ হয়, এরকম একটা জোরে একটা আওয়াজ হয় এবং তারপরে সে কান্নাকাটি শুরু করে রুমে। এটা কি আপনাদের বাড়িতেই? আমাদের বাড়ি। আচ্ছা। তো এরপরে পাশের রুম থেকে আমার আব্বা আম্মা আসে তাড়াতাড়ি, এসে দেখে যে সে কান্না করতেছে। তো তাকে জিজ্ঞেস করে, তো বলে কেউ একজন তাকে অনেক উঁচা করে ফেলে এবং তারপরে সে হয়তোবা নড়াচড়া করে অথবা কোনো একটা রিজনে তাকে সেখান থেকে আবার ফেলে দেয়। আচ্ছা। তো সেই দিন রাতে কিছু দেখতে পায়নি? কি হয়েছে, মানে কে তাকে উপরে তুলেছে? না, এরকম কোনো কিছু সে ফিল করে না। জাস্ট ঘুমের মধ্যে ছিল, কেউ একজন তাকে উপরে উঠায় ফেলছে। ঠিক ওই সময় যখন সে দেখছে যে সে একটু উঁচুতে, এরপর সে ওখান থেকে পড়ে যায়। তো এরপরে আব্বা আম্মা তার পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন আব্বা আম্মা মনে করছে হয়তো বা এটা প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস হতে পারে। তো এই কারণে আমার আব্বা আম্মা তাকে নিয়ে আমাদের বাড়ির পাশে একজন মৌলবী ছিলেন, তো মসজিদের ইমাম, তো ওনার কাছে নিয়ে যায়। তো উনি এই ব্যাপারটা দেখেন, দেখার পর বলেন যে এটা পরি জাতীয় কিছু, মানে জিনের ফিমেল যেটা হয় কি। আচ্ছা। তো এইটা তাকে ফলো করতেছে এবং তাকে হয়তোবা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এরকম কিছু। ছোট ভাইকে আমার বাবা মা বললো তাহলে এটাকে কি করা যায়। তো উনি সেই মানে এটার ব্যাপারে কিছু দোয়া কালাম পড়েন এবং পানি করে দেন, পড়ে দেন, আর একটা তাবিজ দিয়ে দেন সাথে রাখার জন্য। তো এটা তেমন কিছু না এরকম বলেই উনি আশ্বাস দেন। তো এইভাবে তাকে ওইখান থেকে ট্রিটমেন্ট করায় নিয়ে আসা হয়। সে তারপরেও ভয় পাচ্ছে ওখানে যাওয়ার জন্য। তো বাবা মার সাথে একরকম জেদাজেদি যে আমি ওই মাদ্রাসায় আর যাবো না। তো তার কারণে তাকে অন্য একটা মাদ্রাসায় আবার ভর্তি করানো হয় কিছুদিন পরে। আচ্ছা, এই ফাঁকে কি একটু একটা বিষয় একটু জানি আপনার কাছে। আপনারা কি খোঁজ নিয়েছিলেন মাদ্রাসায় অনেক সময় একটু মানে কঠোর শাসনের মধ্যে রাখা হয়? আপনার ভাই কি এই ধরনের শাসনের থেকে দূরে থাকার জন্য এই ভয়ের কথা বানিয়ে বলছে না তো? না, আমি সেই মাদ্রাসায় আমার বাবা যান এবং সেখানে গিয়ে এই ব্যাপারটা বলেন। তো তারা বলছে যে না, এরকম প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস এর আগে হয় নাই। আচ্ছা আচ্ছা, মানে একটু খোঁজ খবর নিয়েছে মাদ্রাসায়। আচ্ছা, তারপর হলো আরেকটা মাদ্রাসায় তাকে ভর্তি করানো হলো। তার একটা মাদ্রাসায় ভর্তি করানোর পর রাত 10টার দিকে সে হুট করে বাসায় এসে হাজির। তো এটা দেখে সবাই একটু অবাক যে সে একা ছোট মানুষ। ওই মাদ্রাসাটা আপনাদের বাড়ি থেকে 3 কিলো 3.5 কিলো দূরে হবে। ওকে, একা রাত 10টার সময় আসছে। তো এটা দেখে একটু অবাকই হয়ে গেছে সবাই। তো তাকে জিজ্ঞেস করছে যে তুমি কেন আসছো, তো একা কেন? তো সে বলতেছে যে আমি মাদ্রাসায় পড়বো না, আমি এখানেও ভয় পাচ্ছে সে। আচ্ছা, একই ঘটনা ঘটছে এখানে? হ্যাঁ, একই ঘটনাই ঘটছে তার সাথে। তো এই কারণে সে তাকে বাড়িতে রাখা হয় এবং আবার সেই মাদ্রাসার টিচারদের সাথে শেয়ার করে এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা শেয়ার করার পর মাদ্রাসার টিচাররাও সেখানকার বলছে যে না, আমাদের এখানে এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নেই। তো তারপরে সেখান থেকে আমার আম্মা তাকে আবারও নতুন করে তাকে ট্রিটমেন্ট করানো হয়, একজন সেই মৌলবীর কাছে নিয়ে যায়। তো তিনি বলতেছে যে আমি তো ভালোভাবেই করে দিয়েছি, মানে সে আগের যে মাদ্রাসাটা ছিল সেই মাদ্রাসায় সে যে জায়গায় খেলতে যাইতো সেখানে আমের গাছের কাছে এইরকম ধরনের কোনো কিছু ছিল। তো সেখান থেকে এটা ওই যে মৌলবীর কাছে ওনাকে মৌলবী বলছে যে সেই আম গাছের এখানে কিছু একটা আছে। তো ঠিক ওইখান থেকেই সে ওই এর সাথে চলে আসছে। ওকে। তো সে যেহেতু এই মাদ্রাসায় পড়ছে না, তো তাকে আবার নতুন করে আবার স্কুলে ভর্তি করানো হয়। তো এই মাদ্রাসা থেকে ফিরে আসার পর সে একটু অস্বাভাবিক আচরণ করতেছে। দেখা যাচ্ছে রুমে সবসময় দরজা বন্ধ করে থাকে এবং ঠিক সন্ধ্যার পরে মাগরিবের যে সময় আজানটা হয় তার 10-15 মিনিট পর থেকে
গোসল করতেছে আধা ঘন্টা 1 ঘন্টা, মানে উত্তরবঙ্গে বেশি ঠান্ডা থাকে এবং সেই সময় ওকে কোনোভাবে থামানো যাচ্ছে না এবং এটা প্রতিদিনই করছে সে। তো এবং রুমে সবসময় লাইট অফ করে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। মানে আবার দেখা যাচ্ছে আমার বাড়ির সামনে একটা আমের গাছ আছে, সে আমের গাছের সাথে পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে সে ঝুলে আছে আধা ঘন্টা 1 ঘন্টা, যে জায়গায় কিছুক্ষণ সময় থাকলে পারি স্বাভাবিক মানুষের সমস্যা, মানুষের রক্ত চলে আসার কথা। তো আমার আব্বার কখন মানে আম গাছে ঝুলে থাকে কি এটাও একটা নির্দিষ্ট সময়? হ্যাঁ, নির্দিষ্ট সময়। এটা ঘুম থেকে উঠবে, উঠার পরে গিয়ে ওখানে ঝুলে থাকবে সকালবেলা। আচ্ছা, এরকম চলতেছে। তো এই জিনিসটা আমার আব্বার কাছে মনে হয়েছে যে হয়তোবা মানসিক কোনো সমস্যা, এই কারণে তাকে পাবনায় একটা ডাক্তারের কাছে দেখানো হয়। তো সেই ডাক্তার তাকে কিছু ওষুধ লিখে দেয়। তো এই ওষুধটা দেওয়ার পরে সে প্রতিনিয়ত খালি ঘুমাতোই। আচ্ছা। তো ঘুমের পরিমাণ বেশি এবং রুমে সব সময় থাকতো, রুম থেকে বের হতো না। তো এইভাবেই তার স্কুল লাইফ গুলো কিছু 7-8 পর্যন্ত চলছে। তো এর মধ্যে সে একটা স্কুলে বেশি দিন পড়তো না, 4 মাস 5 মাস পড়ার পর সে বলতে এই স্কুল আর ভালো লাগতেছে না, এখানে আমি পড়বো না। তো বাধ্য হয়ে তাকে আরেকটা স্কুল চেঞ্জ করানো লাগতো। তো এবার সে নাটোরে আর পড়তে যাচ্ছে না, মানে নাটোরের এনভায়রনমেন্টটা তাকে একদম করে ফেলছে, মানে বিষাক্ত করে ফেলছে, এরকম তার কাছে মনে হচ্ছে। তো তাকে আমার বাবার একজন পরিচিত টিচার ছিল। স্কুলে পড়তে না চাওয়ার কি কোনো কারণ ছিল? যেমন মাদ্রাসা একটা ভয় পেত, তো স্কুলে কি এই ধরনের কিছু না, এরকম কোনো প্যারানরমাল কোনো কিছু সে শো করতো না, বাট তার কাছে এই স্কুলে যাওয়াটা আর ভালো লাগতো না, এরকম কিছু। তো তাকে জয়পুরহাটে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়ানোর জন্য স্থির করা হয়, যে ওইখানে একটা টিচার আমাদের পরিচিত আছে আমার বাবার। তো উনি একটা ম্যাচে থাকেন, তো ওইখানে স্টুডেন্টরা সাথে উনি একসাথেই থাকেন। তো যেহেতু উনি স্টুডেন্টদের টেক কেয়ার করেন, পড়ানোর ব্যাপারেও হেল্প করেন, এই কারণে ওইখানে পড়তে যাওয়ার ব্যাপারে আরো বাবা আগ্রহী হন। তো তাকে ওইখানে নিয়ে গিয়ে রেখে আসা হয়। তো ওইখানে রাখার পর তো ওইখানে স্যার 3টা ব্যাচ পড়াইতেন। এর মধ্যে বিকেলের ব্যাচে একটা ছাত্রী ছিল, সে হুট করে একদিন স্যার শুনতে পেল গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওই ছাত্রীটা। আচ্ছা। তো যেহেতু আমার ভাই ছোট ছিল আর নতুন ছিল, তো ওকে বলা হয়েছিল যে তুমি যেহেতু নতুন আসছো, এগুলো তো আশপাশে কিছু চেনো না, তুমি এখানে থাকো আর সবাই আমরা দেখে আসি। বাকি যারা স্টুডেন্টরা ছিল তাদের সাথে ও পরবর্তীতে চলে যায় ওই বাসায়, আমার ছোট ভাই। আচ্ছা। তো ওইখানে যাওয়ার পর ওইখানে ফিরে আসে সন্ধ্যার পরে, মানে যেই বাসায় সুইসাইড করেছে ওই বাসায় দেখতে গিয়েছে। জি। ওকে, সেখান থেকে সন্ধ্যার পরে ফিরে আসে। তো সন্ধ্যার পরে ফিরে আসার পর থেকে তার মধ্যে অস্বাভাবিক আচরণগুলো বেড়ে যায়। যেমন সে দেখা যাচ্ছে স্যারকে বলতেছে তুই, স্টুডেন্ট যারা ছিল, যেহেতু এটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তো ওইখানে 9 থেকে ও 8-এ পাস করছে, তো ওদেরকেও তুই করে বলছে। এইভাবে মানে সবাইকে মারধর করতেছে এবং ওর চোখগুলো লাল এবং লোম প্রত্যেকটা গোড়াগুলো খাড়া খাড়া। এই অবস্থায় সে বেডের মধ্যে বসে আছে। তো বেডের মধ্যে মানুষ মেডিটেশন করে, ঠিক এইরকম একটা ধ্যান নিয়ে সে বসে আছে। তো তাকে জিজ্ঞেস করলে কোনো অ্যান্সার করতেছে না এবং বেশি প্রেশার ক্রিয়েট করে কোশ্চিন করলে সে খুব রেগে যাচ্ছে। তো এক পর্যায়ে স্যার ওকে বোঝানোর চেষ্টা করতেছে, স্টুডেন্টরাও বোঝাচ্ছে, কোনোভাবে ওকে ওখান থেকে মানে বোঝানোর স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারতেছে না। এই অবস্থায় স্যারকে উনি এমন কথাগুলো বলতেছে যে কথাগুলো স্বাভাবিকভাবেই স্যার কখনোই ওর সাথে শেয়ার করেনি এবং তারও কখনো জানার কথা না। এবং স্টুডেন্টরা অনেকে বিভিন্ন রকম কোশ্চিন জিজ্ঞেস করতেছে ওই মুহূর্তে, সে ওই কোশ্চিনগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছে, তো যেটা তার কোনোভাবেই জানার কথা না। তো এই আচরণ দেখে স্যার প্রচন্ড ভয় পায় এবং আমার বাবাকে ফোন করে যে আপনার ছেলেকে এখানে রাখতে পারছি না, সে কিছু অস্বাভাবিক আচরণ করতেছে, তাকে নিয়ে যান। স্যারটা জিন ভূত পেত এই ব্যাপারে আগ্রহটা কম, বলতেছে বাসায় নিয়ে যান, নিয়ে গিয়ে সুস্থ করে তারপরে এখানে পাঠান। তো আমাকে পাঠালো বাবা, যে কি ব্যাপার হয়েছে, ব্যাপারটা তো বুঝতে পারছি না, স্যারও ক্লিয়ার করে কিছু বলছে না। তো আমি যাই, যাওয়ার পর যখন আমি গেটটাতে ঢুকবো সেই সময় দেখি সে খালি গায়ে, লুঙ্গি পরা, মানে খুব গলা ছেড়ে গান গাচ্ছে এবং আমাকে দেখে সে সিটি দিচ্ছে। তো আমাকে বলছে তুই এখানে আসছিস কেন? সাথে কোনো কথা বললাম না, যেহেতু স্যার ওর ব্যাপারে কিছু বলছে আমাকে। আমি সরাসরি স্যারের কাছে গেলাম। তো স্যার বলে যে এরকম একটা ব্যাপার ঘটছে। ও এর মধ্যে সকালবেলা সে নিজের হাত নিজে কেটে ফেলছে। এটা কারণটা একটু পরে বলছি আমি। তো কেটে ফেলছে, তো ছাত্রদেরকে দিয়ে স্যার একটা ক্লিনিকে পাঠায়। তো এখান থেকে তাকে সেলাই টেলাই করে নিয়ে আসে। তো এই অবস্থাটা পুরাটাই আমাকে স্যার যখন জানালো, তখন তাকে নিয়ে যাওয়ার জন্য যখন চেষ্টা করি, তখন সে কোনোভাবে ওখান থেকে যাবে না। তো আমিও বুঝলাম যে এটা হয়তোবা এর আগেও যেহেতু সে এরকম ধরনের আচরণ করেছে, এরকম ধ্যানে থাকার ব্যাপারগুলো তার বাড়ির মধ্যে ছিল, তো যার কারণে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা স্বাভাবিক কোনো ব্যাপার না। তো আমি বাসায় জানাই। তো বাসা থেকে যে কবিরাজের কাছে বা মৌলবীর কাছে তাকে আগে দেখানো হয়েছিল, তাকে এসে আব্বা মাম্মা তাকে জানানোর পরে সেখান থেকে কবিরাজ উনি বলেন যে ওকে ওইখান থেকে নিয়ে আসা যাবে না এবং আমরা এখান থেকে তার ট্রিটমেন্ট করে দিব।
তো এই কারণে তাকে ওইখানে রাখতে হচ্ছে, কিন্তু স্যার এবং স্টুডেন্ট যারা আছে তারা খুব ভয় পাচ্ছে, যার কারণে তাকে আবার নিয়ে আসতেও হচ্ছে আমাদের। তো তাকে অনেক চেষ্টা করতেছি, সে কোনোভাবে আসতেছে না। তো সেই দিন বিকেলে ওই ম্যাচের একজন স্টুডেন্ট ছিল, সে আমাকে বলতেছে ভাইয়া আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে পারে আমি একজনের কাছ থেকে কিছু তেল পড়া এনে দিতে পারি। আমি বললাম ঠিক আছে তুমি আনো। তো ওই ছেলেটা কিছুক্ষণ পর ম্যাচের একটা রুমের মধ্যে যায়, রুম থেকে সবাইকে বের করে এবং ওই রুমের মধ্যে সেই ছেলেটা কিছুক্ষণ সময় থেকে তারপরে হাতে করে একটা সরিষার তেলের বোতল নিয়ে আসে। তাকে জিজ্ঞেস করি যে কি ব্যাপার ভাইয়া, তোমার তো একটা জায়গায় মানে গিয়ে হয়তো বা কোনো কিছু আনার কথা, তুমি রুমে গিয়েই নিয়ে আসলা। তো সে আমাকে বলছে ভাই আমি এখন না, আমি আপনাকে পরে বলবো ব্যাপারটা। তাহলে ঠিক আছে। তখন ও সরিষার তেল নিয়ে এসে আমার ছোট ভাইয়ের গায়ে মেখে দেয়। তো মেখে দেওয়ার মাত্র সে স্বাভাবিক যে অবস্থায় ছিল তার চেয়ে প্রচন্ড বেগে খেপে গেছে, হ্যাঁ, যে তার গায়ে কেন তেল দেওয়া হয়েছে। তো বলা মাত্রই সে সাথে সাথে এসে গোসল করে ফেলে। এরপরে আমার মানে কেউ আর ওর গায়ে তেল দিতে পারছে না, তার সাথে একদম একরকম হস্তাহস্তি হচ্ছে। তো এক পর্যায়ে আমার ছোট ভাইকে মানে আমি নিজে হাতে তেল নিয়ে তার গায়ে আদর বুলিয়ে দেওয়ার মতো করে তার গায়ে যখন দিই, তখন সে আবার খেপে গেছে, আবার গিয়ে সে আবার গোসল দিছে। তো সেই সময় ঠান্ডার সময় ছিল। তো স্যার বলতেছে যে ঠান্ডার সময় তাকে যদি বারবার প্রেসার ক্রিয়েট করো বা তেল দাও তাহলে পরে সে দেখা যাচ্ছে ঠান্ডায় আবার গোসল করবে, তো ঠান্ডা লাগতে পারে, তো এটা না করাই ভালো। তো ছেলেটা আমাকে বলে যে আপনারা সবাই একটু গেটের বাইরে দাঁড়ান, আমি একা ওর সাথে কথা বলবো। তো ও তেল নিয়ে তার একটা আঙ্গুল চিপে ধরে রাখছে। তো এবার ওর শক্তি মানে প্রচন্ড শক্তি খাটাচ্ছে, বাট শক্তিগুলো ওই আঙ্গুলের কাছে কেমন যেন নিউট্রাল হয়ে যাচ্ছে। তো এভাবে ওর কাছে বিভিন্ন রকম কোশ্চিন জিজ্ঞেস করতেছে, তুই কে, কোথায় থেকে আসছিস। ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে ওর সাথে একটা পরী আছে এবং পরীটার একটা মেয়ে আছে এবং সে হিন্দু সম্প্রদায়ের। তো তার সাথে ছোট ভাইয়ের বিয়ে দিতে চায়। তো বিয়ে দেওয়ার জন্য যেহেতু হিন্দুদের একটা প্রথা আছে যে বিয়ের সময় সিঁথিতে সিঁদুর দিতে হয়, তো ওকে বলা হয়েছিল যে তার কপালে সিঁথিতে সিঁদুর দেওয়ার জন্য। তো সিঁদুর পায় নাই, তো ওকে বলছে হাত কেটে মানে সিঁথিতে সিঁদুর দেওয়ার জন্য। তো সে গ্লাস কেটে নিজের হাত কেটে রক্ত বের করে সিঁথিতে সিঁদুর দেয়। তো তার সাথে অলরেডি ওই মেয়েটার সাথে আমার ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তো এ অনেক কথা বলে, কোনোভাবে তাকে এখান থেকে মানে সে যেতে রাজি হয় না। তো অনেক চেষ্টার পরে সে ব্যর্থ হয় ছেলেটা। তো ব্যর্থ হওয়ার পরে সে আমাকে বলে ভাইয়া এইটুকু পর্যন্ত আমি ইনফরমেশন নিতে পারছি, বাট এর চেয়ে আমার বেশি কিছু করার ছিল না, আপনি ভালো কোনো কবিরাজের কাছ থেকে এর ট্রিটমেন্ট করান। তো এইভাবেই ওর সেই রাতটা আমরা কমপ্লিট করি। পরের দিন সকালবেলা, তো পরের দিন তাকে বাসায় নিয়ে আসি। তো বাসায় নিয়ে আসার পরে সে প্রচন্ড খেপে গেছে যে তাকে কেন জোর করে বাসায় নিয়ে আসা হলো। বাসায় এসে ডাক্তারের দেখানো হয়, তো কোনো উন্নতি না হওয়ার কারণে তাকে আবার কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজের কাছে যখন নিয়ে যাওয়া হচ্ছে, কবিরাজের বাসাটা মেইন রোড থেকে 10 কিলো রাস্তা, তাকে ভুটভুটিতে যেতে হবে। তো সে কোনোভাবেই সেই ভুটভুটিতে যাচ্ছে না। তো সে তাকে রেখেই আমার আব্বা আম্মা আগেই কবিরাজের বাসায় চলে যায় এবং সে নামার সাথে সাথেই সে কিছুক্ষণের মধ্যে দেখি হেঁটে অত দূর রাস্তা চলে আসছে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি ভুটভুটিতে আসছো, সে বলে না আসি নাই। এরপর হেঁটে আসলে আসলে এত দ্রুত আসা সম্ভব না। এরপরে তাকে কবিরাজের বাসায় নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ তাকে সন্ধ্যার দিকে ভোগ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় এক জায়গায়, একটা শ্মশান ঘাটে। তো সেখানে এক দরে কিছু জিনিস কেনার কথা বলা হয়েছিল, সেগুলো আমরা সাথে নিয়ে যাই। কবিরাজ জি, তো ওইগুলো নিয়ে যায় এবং ভোগ কার্য সম্পাদন করা হয় এখানে। করার পরে সে সেই সময় পর থেকে স্বাভাবিক অবস্থায় সে ফিরে আসে। এবং ভোগটা কোথায় দেওয়া হয়? একটা শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে, জি। ওকে, তখন এইগুলা করার পর মোটামুটি সে স্বাভাবিক। তারপর তার মধ্যে সে স্বাভাবিক হলেও কিছু অস্বাভাবিক ছোটখাটো ব্যাপার এখনো মাঝে মাঝে ঘটে। দেখা যায় যে সে ঘুমোতে গেছে, দেখা যাচ্ছে একটা ঠান্ডা শীতল একটা বাতাস তার কানের কাছে সেরকম একটা হাওয়ার সাথে কথা বলছে যে তুমি কেমন আছো, ঠিক এরকম বলে সে চলে যাচ্ছে। সে দেখা যাচ্ছে প্রচন্ড জোরে ভয় পেয়ে সেই রুম থেকে বের হয়ে আসতে। তখন তার কাছে আপনারা শুনছেন যে ঘটনাগুলো। আর কোন ধরনের কোনো দেখা যাচ্ছে যে সে বাইরে খেলতেছে, হঠাৎ করে তার ঘাড় বেঁকে পেছনের দিকে চলে আসতেছে এবং তার জিহ্বা স্বাভাবিক মানুষ যতটুকু বের করতে পারে তার চেয়ে অনেক বেশি সে জিহ্বা বের করে ফেলছে। কি বলেন? ঘাড় কিভাবে পুরোপুরি পেছনের দিকে ঘুরে? এটা আমরা নিজেরাই দেখছি, তার ঘাড় ঘুরে পেছনের দিকে গেছে এবং জিহ্বা স্বাভাবিক যে যতটুকু বের করা যায় তার চেয়ে অনেক বেশি বের হয়ে গেছে। এটা দেখে আমরাও তো অবাক। ওকে, মানে আমি জানি না এই ঘটনাটাকে আমরা রেহান ভৌতিক বা এই ধরনের কিছু বলতে পারি কিনা। আমার কেন জানি মনে হচ্ছে এখানে অনেক আপনার ভাইয়ের মেন্টাল কিছু বিষয় এখানে জড়িত আছে। আর জন্য আসলে এটা কোনো
মানে ডক্টর হয়তো ভালো বলতে পারবেন, যদিও আপনারা চিকিৎসা করিয়েছেন তেমন কোনো ফল পাননি। সো যাই হোক, আপনার ভাইয়ের ঘটনা তো আমরা শুনলাম। সো সানি ভাই, এবার আরো কিছু ঘটনা আপনার আছে, যে সেই ঘটনাগুলো কি ছিল একটু সেই দিকে যাই। এরপরে আর কোন ঘটনাটা আপনি শোনাবেন আমাদেরকে? আমার খালার সাথে, পরিবারের সাথে। আপনার খালার সাথে একটা ঘটনা ঘটেছিল, আমরা ডট টিমের কাছে শুনেছিলাম সেটা। তো সেই ঘটনাটা একটু শুনি শুরু থেকে। জি, আমার নানা একদিন বাজারে যায়। তো বাজারটা যেহেতু বাড়ি থেকে 5 কিলো দূরে ছিল, তো রাস্তা দিয়ে বাজারের মধ্যে দিয়ে সে হাঁটছে। তো একটা লোক এসে তার কাছে ভিক্ষা চায়। তো নানা স্বাভাবিকভাবে তাকে কিছু টাকা দেয়। সে পাস হয়ে সে বলে যে তোর বড় জামাই তো আর বাঁচবে না। মানে আমার নানাটা বলতেছে। জি। তো নানা 3-4 কদম। লোকটা কি, মানে ওই ভিক্ষুকটা কি আপনার নানার পরিচিত ছিল? না, পরিচিত না, প্রথম ফেস দেখতেছে। আচ্ছা আচ্ছা। তো কিছু দূর আগাই যাওয়ার পর নানা চিন্তা করলো কি ব্যাপারে, এই লোকটাই কথা বলবো। তো উনি পিছে ঘুরে তাকাইছেন, তো দেখে ওই লোক নাই। তো কিছুক্ষণ আগে ওই বাজারের মধ্যে খুঁজছে ওই লোকটারে, এই লোকটা কেন আমাকে এই কথা বললো। এটা কোথায় ঘটেছিল এই ঘটনাটা? এটা নাটোরের মধ্যে। আচ্ছা আচ্ছা। একটা ঝলমলিয়া বলে এলাকা। ওকে। সেখানে খোঁজার পর তাকে যখন না পায়, তো নানা ফিরে আসছে। এরপর কিছুদিন পর আমার বড় খালু হঠাৎ করে তিনি মারা যান হার্ট অ্যাটাকে। মানে উনি ছিল ওনার বড় জামাই? জি। তো মারা যাওয়ার পরে সবাই নানার এই জিনিসটা, তখন উনি বলে যে এরকম একটা লোক আমাকে এরকম একটা কথা বলছিল অনেকদিন আগে। তো না, খালু মারা যাওয়ার পরে ঠিক 1 বছরের পরে খালুর আরেকটা ভাই আছে, তিনিও মারা যান। এবং তিনি মারা যাওয়ার 2.5 থেকে 3 মাস আগে একটা গরু মারা যায়। তো এই সিকোয়েন্সে আমার খালুর পরিবারের 7-8 জন লোক মারা গেছে। ওই সিকোয়েন্স বলতে আপনি সিকোয়েন্স কি বলতে যাচ্ছেন? সিকোয়েন্স বলতে যে 1 বছর পর পর করে একজন করে মানুষ মারা যাচ্ছে, এবং মানুষ মরে যাওয়ার 2.5 থেকে 3 মাস আগে একটা করে গরু মারা যায়। আচ্ছা। এবং তারা কোনো বড় রকমের অসুস্থ থাকে না, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে ঘুমিয়ে আছে, মুখ থেকে ফেনা বের হচ্ছে, এরকম হয়ে স্বাভাবিকভাবে মানে মারা যায়। এবং ওনারা মারা যাওয়ার 2.5-3 মাস আগে একটা করে গরু মরে, এবং ঠিক প্রত্যেকটা ব্যক্তির আগেই। জি। তার মানে তো তারা বুঝে যেত যে কোনো একটা গরু মারা গেছে। গরু মারা গেলে পারে বুঝে ফেলতো যে একজন মারা যাচ্ছে। তো এরকম অবস্থায় যখন 8 জনের মতো লোক মারা যায়। তার মানে গরু তো তারা কি, মানে এত গরু ছিল তাদের? জি। আচ্ছা, কয়টা ছিল? আমার খালাদের ছিল 20টার মতো গরু। তারপর তো এভাবেই জন মরে যাওয়ার পরে, মানে ছেলে মানুষ বলে বা যারা পরিবার দেখাশোনার মতো যারা ছিল, সেরকম লোকজন মারা গেছে। তো সেই পর্যায়ে এরকম একটা অবস্থায় খালাকে একটা জিনিস দেখাইতো, যে জোড়া পাঠা বলি দেওয়ার জন্য। কি দেখাইতো, মানে কিভাবে? স্বপ্নে দেখতো। আচ্ছা। তো এই স্বপ্নটা সে অনেকবার দেখছে। তো যেহেতু পাঠা বলি দেওয়া, মুসলমান পরিবারের লোকজনের কাছে এটা একটু অন্যরকম দেখায়। তো এই জন্য সে কখনো এই কাজটা করতে পারে নাই। এবং সে কি তখন শেয়ার করেছিল সবার সাথে? না, সেই সময় করে না। এই ধরনের স্বপ্ন দেখছে যখন 8 জন মারা গেছে, ঠিক এরকম পর্যায়ে, যেহেতু আমার খালার বিয়ে হয়েছিল অনেক ছোটতে, তিনি যখন ক্লাস 5-এ পড়ে, ঠিক এই সময় মারা যায়। আর খালুদের পরিবার ছিল একান্নবর্তী পরিবার, যার কারণে এই জিনিসগুলো তিনি উপস্থাপন করতে পারে নাই ছোট মানুষ হিসেবে। আচ্ছা, মানে যখন মারা যাচ্ছে তখন উনি এই স্বপ্নগুলো দেখতো, কিন্তু মানে বুঝতো না যে আসলে কি ঘটতে যাচ্ছে। আচ্ছা। তো এরপরে একটা পর্যায়ে একজন ফকির আসে এই বাসায়। ফকিরটা এসে বলে যে তোর বাড়িতে তো অনেক সমস্যা আছে, তোর বাড়িতে তো প্রতি বছর এরকম মানুষ মারা যায়। এবং কাকে বলছে সেটা? আমার খালাকে। ওকে। তো তাকে জিজ্ঞেস করে আপনি জানেন কিভাবে? তখনও কি আপনার নানা বেঁচে ছিল? তখন নানা বেঁচে ছিল না। আচ্ছা। তো পরবর্তীতে তাকে বাসায়। নানার মৃত্যুটা কিরকম ছিল? এরকম মানে কোনো গরু মারা যাওয়ার পরে উনি মারা গেছে এই ধরনের কিছু? না না না, এরকম কোনো কিছু না। ওকে। তো পরবর্তীতে তাকে বাসায় নিয়ে আসা হয়। তো সে বাসায় নিয়ে আসা? ওই ফকিরকে। আচ্ছা, ফকির কোথায় জিজ্ঞেস করেছিল? তার বাসায় ভিক্ষা করতে আসছিল। আচ্ছা, তখন আপনার খালাকে এই কথা বলেছে? হ্যাঁ। তো তিনি বাসার মধ্যে নিয়ে আসে। তো তিনি বলে যে বাসার যারা আছে সকল মেম্বারকে একটা রুমের মধ্যে নিয়ে আসতে হবে। ওই ফকির বলে? হ্যাঁ, ফকির বলে। তো এরপরে তাকে ওই বাসায় একটা রুমের মধ্যে রাখা হয়। তো সেই রুমের মধ্যে সকলকে বলে যে কেউ হাত বেঁধে রাখবেন না, এরকম কিছু রেস্ট্রিকশন দেয়, কোনো কথা বলবেন না, এরকম কথা বলে। এরপরে উনি তার সাথে যে জিনটা আছে তাকে হাজির করেন এবং জিজ্ঞেস করে যে এই প্রতি বছর যে মানুষগুলো মারা যাচ্ছে এর পিছনে কারণটা কি। তিনি জানায় যে আমার খালু তার মৃত্যুর পূর্বে তার বাড়ির পাশে একটা মানের গাছ ছিল, মানে অনেক গাছ ছিল। তো মানটা অনেক বড় হওয়ার কারণে তিনি চিন্তা করতেছে এটা উঠায় নিয়ে আসবে। আচ্ছা। তো মান মানে হচ্ছে মানে বড় ধরনের যে কচুটা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওইটা আমাদের এলাকায় মান বলে আর কি। ওকে। তো কচুটা
চারিদিক থেকে একটু মোটামুটি গর্ত করে ওইটা উঠানোর চেষ্টা করতেছে। তো যখন ওইটা উঠায় ফেলবে ঠিক এরকম টান মারছে, তো দেখে ওইখানে একটা জাতা এবং অনেক নতুন চকচকে। জাতা মানে চাল বা ডাল ফাঁকি করে যে ঘুরায় ঘুরায়, এরকম পাথরের চাকতির। ওকে। তো এরকম একটা জিনিস, তো এরকম নতুন একটা অবস্থায় গাছের গোড়ার নিচে। তো উনি এটা নেওয়ার জন্য যখন হাত বাড়াইছে তখন হুট করে ওইখান থেকে একটা সাপ বের হয়েছে। আচ্ছা আচ্ছা। তো সাপ দেখার কারণে উনি ওইটা রেখেই মানে মানটা রেখেই ওইখান থেকে দৌড় মারছে। তো যারা ছিল বাসায় তো বলছে যে সাপ বের হয়েছে। তো এরা আসার পর দৌড়াদৌড়ি করে সবাই ওই সাপটাকে মারে। আচ্ছা, ওখানে যে সাপটা ছিল ওটা মেরে ফেলে। তো মেরে ফেলার পরে সাপের সাথে আরেকটা সাপ ছিল। তো পরবর্তীতে যে জাতাটা ছিল এই জাতাটা ওইখানে পায় নাই, ওইখানে গিয়ে আবার খোঁজ করা হয়েছে। কত সময় পরে বা কতদিন পরে খোঁজ করা হয়েছে? ওই কিছুক্ষণ পরে ওই জাতাটা আবার খোঁজ করতে গিয়ে হয়েছে। সাপটা আগে সবাই যখন চিল্লাচিল্লি করতে আসছে লাঠি সোটা নিয়ে এই সাপকে মারা হয়েছে। এরপরে একটা সাপ আমার খালার বাসার বিভিন্ন জায়গায় দেখা যায় এবং বড় বড় সাপের যে খোলস ছেড়ে দেয় এটা বিভিন্ন জায়গায় পড়ে থাকে। এবং খালু যে রুমটাতে থাকতো এই রুমটাতে এখনো অবধি মানে কেউ ওই রুমটাতে শুতে পারে না এবং এটা এখনো তালাবন্দি। খালু যে সময় ছিলেন ওই সময় বিভিন্ন সময় সাপ উপর থেকে পড়তো, সাইড থেকে দেখা যাচ্ছে সাপ ঝুলে আছে, বা বিভিন্ন জায়গায় ফ্লোরে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে যে সাপের অনেক বড় একটা সাপের খোলস পড়ে আছে। এটা কে দেখতো? সবাই দেখতো। আচ্ছা। এবং ওই রুমে কেউ ঘুমাইতে পারতো না। খালু কি ওই রুমটার মধ্যে? শুধু ওই রুমটাতে। আচ্ছা, পুরো আপনাদের যে ওই পাড়াতেও কি বিভিন্ন বাড়িতে সাপ দেখা যেত? না না না, শুধু আমার খালার বাড়ির আশেপাশে যে জায়গাগুলো ছিল এরকম জায়গাতে এবং ওই বাড়ির রুমটার মধ্যে এই জিনিসগুলো বেশি হতো। আচ্ছা। তো পরবর্তীতে উনি জানান যে সাপটাকে মারা হয়েছে এটা বেসিক্যালি কোন ন্যাচারাল সাপ ছিল না, ওটা একটা জিন ছিল। এটা কি ফকির বলছে? হ্যাঁ, ফকির বলছে। তো এবং সে মারার কারণে বাকি যে একজন ছিল তো সে এই প্রতিশোধগুলো নিচ্ছে। তো পরবর্তীতে উনি বাড়িটা বাধাই করে যান, বন্ধ করে যান এবং বিভিন্ন রকম রেস্ট্রিকশন দিয়ে যান বাড়ির জন্য। পরবর্তীতে এই ধারাবাহিকতা আর হয় না, আর লোকজন মারা যায়নি ওই রকম অস্বাভাবিকভাবে। আচ্ছা, তো এখনো পর্যন্ত সেটা স্বাভাবিক অবস্থায় আছে। আর কোনো সাপ দেখা যায় এখন ওই বাড়িতে? শুধু ওই যে রুমটার কথা বললাম ওই রুমটা এখনো তালাবন্দি এবং ওই রুমটাতে আজও পর্যন্ত কেউ থাকে না। এবং একা একা বা কেউ দুইজন থাকলে পারে তারা প্রচন্ড ভয় পায় এবং দ্বিতীয় দিন ওই রুমে আর কেউ শোয় না। এমনকি মানে রুমটা কি এরকম যে সাপ যেই ধরনের জায়গায় থাকে ওই রুমটা আসলে সাপের থাকার জন্য উপযুক্ত? না, এরকম না। যে সময় খালু থাকতো সেই সময় তো সবসময় একদম মানুষ যেরকম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, সাপের থাকার মতো যেরকম পরিবেশ ওরকম কোনো নাই। কিন্তু এটা কখন থেকে মানে এই সাপ যে দেখা যাচ্ছে ওই রুমটাতে এটা কখন থেকে দেখা? খালুর ইন্তেকালের পরে। আচ্ছা, উনি মারা যাওয়ার পর থেকে দেখা যায়। ওকে, মানে আমি জানি না মানে ওই রুমটাতে শুধু কি সাপের ভয়েই থাকা হচ্ছে না? সাপের ভয় এবং দেখা যাচ্ছে যে কেউ থাকলে পারে তার গলা চিপে ধরতেছে বা তার কাপড় থাকে না, বা দেখা যাচ্ছে সে শুয়ে আছে বিছানায়, পর ঘুম থেকে উঠতেছে সকালে দেখা যাচ্ছে সে ফ্লোরে আছে, এরকম অস্বাভাবিক আচরণ ওই রুমে ঘুমালে এরকম ঘটনা ঘটছে। সেজন্যই কি এটা মানে তালাবন্দি করে? এইটা আপনারা জানার চেষ্টা করেন নাই? বা সেই যেই ফকির আপনাদেরকে বলল যে আগের সাপটা যে মারা হয়েছে এটা জিন ছিল, তো এরপরে এই রুমে মানে কেন এরকম হচ্ছে উনি কি সেটা বলতে পেরেছে কিছু? হ্যাঁ, সেটাই বলছে যে এটা হচ্ছে জিনের কারণে। তো পরবর্তীতে ওই ফকিরকে আর পাওয়া যায় নাই। যিনি কতদিন যাবত সেই ঘরটা বন্ধ অবস্থায় আছে? 8-10 বছর হবে। 8-10 বছর একদম মানে তালা দেওয়া অবস্থায়? তালা দেওয়া অবস্থা। ইন্টারেস্টিং। মানে রেহান আমাদের একটা গন্তব্য হতে পারে এটা। তো যাই হোক সানি ভাই, এই ছিল আপনার ঘটনাগুলো। তো অনেক ধন্যবাদ সানি ভাই, সেই নাটোর থেকে আপনি আমাদের জার্নিতে যোগ দিয়েছেন। অলরাইট, সো দ্যাট ওয়াজ ইট। আজকের মতন মনে হয় এখানেই আমাদের গল্পের ইতি, না ইতি। কিন্তু আর একটা কথা সেটা হচ্ছে আমি আজকে খুব কম কথা বলছি। তার মেইন কারণ হচ্ছে আমার কথা বলতে গেলেই কাশি আসতেছে। আই এম নট দ্যাট ফিলিং ভেরি ওয়েল। যাই হোক, আবারও সুমনের কাছেই যাই। দোস্ত, তুই একটা কিছু বলতো, কন্টিনিউ কর প্লিজ। আমি একটা সিরিয়াসলি কথা বলি, ভয় পাচ্ছি দোস্ত, এটা সত্যি কথা। কিন্তু জায়গাটা আমার ভালো লাগতেছে, মনে হচ্ছে না এখানে মনে করে একটা তাঁবু টানায় যদি থাকতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু যেই ধরনের ঘটনা শুনছি ওই সাহসটা আর আসলে কয়েকদিন আগে বিভূতিভূষণের চাঁদের পাহাড় বইটা পড়ার পর থেকে আমি দেখেছিলাম ভয় আর কৌতূহল এই দুইটার মাঝখানের জায়গাটায় আটকে গেছি। এখন কোনো কিছু ভয় লাগে না, তার চেয়ে বেশি কৌতূহলটা কাজ করে। পাহাড়ি এলাকায় রাত দেখলাম, পাহাড়ি এলাকায় দিন। আসলে পাহাড়ি এলাকার সৌন্দর্য বা এইসব এলাকার সৌন্দর্য দেখতে হলে এমন ভয় মানে ভয়ের সামনাসামনি হইতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস কিন্তু বলা হয়নি, এটার জন্য সবাই অপেক্ষা করছে। কেন এই জায়গাটা, কেন এই পাহাড়ের চিপায় এই গাঢ় অন্ধকারে আজকে আমরা দুইজন সবাইকে নিয়ে আসছি?
আসলে কেন পুরোটুকু আমরা জানি না, যতটুকু আমরা জানি এছাড়াও আর কিছু যদি ঘটে থাকে সেটা আমাদের পর্যন্ত আসেনি। এই এলাকাতে আসার ঘটনাটা হচ্ছে কি জানিস? হ্যাঁ, এইখানে এই যে আমরা যেখানে বসে আছি এখান থেকে কিন্তু একটু দূরে একটা জাম গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জাম গাছটাকে ঘিরে বেশ কিছু ঘটনা আছে এই এলাকার মধ্যে। আচ্ছা, এবং খুব সম্ভবত এটা শুধুমাত্র এলাকাবাসীদের কাছে একটু বেশি পরিচিত। ঘটনা হচ্ছে যে এখানে এখনো পর্যন্ত 2 থেকে 3 জন মানুষ মারা গেছে, বিশেষ করে দুটো প্রায় 15-16 বছরের ছেলে ছিল। পরপর তা এই ঘটনা ঘটেছে। একজন হচ্ছে এখানে মানে কিছু না, হঠাৎ করে দিনের বেলা এসে মানুষ দেখে পড়ে আছে, পরের থেকে সে প্যারালাইজড হয়ে গেছে এবং এর কিছুদিন পর ছেলেটা মারা গেছে। এরও কিছুদিন পর এই গাছটাতে রাতের বেলা একজনকে খুঁজে পাওয়া গেছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায়। সুইসাইড, কিন্তু তার সুইসাইড করার মতো কোনো ধরনের কোনো কিছু ছিল না। তো সবকিছু মিলায়া এই জায়গাটাকে মানুষজন যখন দিনের বেলাও যায়, এমনিতেই পুরো এলাকাটাই দেখতে পাচ্ছিস যে ভয়ঙ্কর এলাকা। ড্যাম শিওর দিনের বেলা কেউ যদি একদম 12টার সময় হেঁটে যায় একটা ভয় কাজ করবে, যদি একা হেঁটে যায়। এটা ট্রু। আসলে কিছু কিছু জায়গায় আছে এরকম, এই জায়গাটাও দেখেই বোঝা যাচ্ছে যে দিন রাত অন্য কথা, কিন্তু কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ সবসময় বিরাজ করে। এবং এই জন্য এই এলাকার মানুষজন খুব সহজে এই জায়গাটা মানে আসতে চায় না, এই জায়গাটা এড়ায় চলার চেষ্টা করে আর কি। আমার মনে হয় আমাদেরও এখন এই এলাকাটা এড়িয়ে মোটামুটি চলে যাওয়া উচিত, বিকজ ইটস টু লেট। ভোর হয়ে যেতে বেশি সময় লাগবে না বোধহয়। ওকে, চল। আর হ্যাঁ, ওই যে শেষ কথাটা যেটা বলি ওটা তো বলা হয়নি, বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট। আজকের মতো বিদায় নিচ্ছি। সামনের বৃহস্পতিবারে কোনো এক ভয়ঙ্কর জায়গায় আবারও 2 জন থাকবো। ডর মানে ভয়। ডর শেষে এসে সবসময় অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়। আচ্ছা, কেন এমনটা হলো? আচ্ছা, ওই যে ঘটনাটা ঘটলো তারপরে আর কি হয়েছিল? ঘটনাটি কি এখানেই থেমে থাকবে? ভয়ের ঘটনার এই এক অদ্ভুত বিশেষত্ব সবসময় প্রশ্ন জন্ম দিয়ে শেষ হয়ে যায়, কিংবা আদৌ কি শেষ হয়? ডর শেষ হচ্ছে আজকের মতো। ডর আবারও ফিরে আসবে ঠিক রাত 11:20 আগামী বৃহস্পতিবার। পুরো সপ্তাহ জুড়ে আমরা খুঁজে বেড়াবো এমন একটি হন্টেড প্লেস যেখানে ঘটে গেছে ভৌতিক কাকতালীয় সব ঘটনা। আপনি যদি সেই টিমের সাথে যোগ দিতে চান, কান পাতুন এবিসি রেডিওতে ফোন করুন 09613892 এই নাম্বারে। আজকের মতো শুভরাত্রি। আর যে কিবরিয়া, সুমন, রেহান এবং লোবানের কাছ থেকে।